Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি আলহামদুলিল্লাহ। আমরা 2020 সালে হঠাৎ করেই শুরু করেছিলাম 14 ফেব্রুয়ারিতে Bhoot.com। তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আপনারা আমাদের ভালোবাসা দিলেন, আমাদের পাশে দাঁড়ালেন, আমাদেরকে সাহস জোগালেন, আর একটি একটি করে আজকে 250তম এপিসোড প্রচারিত হতে যাচ্ছে। এটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনার পাঠানো ঘটনার জন্য, আপনার ভালোবাসার জন্য, আপনার পাশে এসে দাঁড়ানোর জন্য, আপনার সাহস জোগানোর জন্য। আপনাকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। আপনি ভালো থাকুন, এভাবে আমার সঙ্গে থাকুন এবং এভাবেই সাহস জুগিয়ে যান, যাতে আরও অনেকটা পথ আপনার সাহসের ভরসায় পাড়ি দিতে পারি এবং আগামীর যাত্রায় সবসময় আপনাকে পাশে চাই, যাতে করে এই দুর্গম পথটা ভয়ের মনে না হয়। আপনি আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন, শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। চলুন শুরু করা যাক। কেমন হবে যখন আপনি একা একটি রুমে স্থির হয়ে ঘুমাচ্ছেন? ঠিক সে সময় আপনি স্বপ্ন দেখছেন একটি মানুষ, না, তাকে মানুষ বললে ভুল হবে, অত্যন্ত কালো কুচকুচে একটি অবয়ব আপনার সামনে দাঁড়িয়ে আছে। সে আপনাকে কোনো সাড়া শব্দ না দিয়ে হঠাৎ আপনার পেটে ছুরি জাতীয় কিছু একটা দিয়ে নৃশংসভাবে আহত করছে। ঠিক সেই সময় আপনার ঘুম ভেঙে গেল কোনো এক মায়াজালের মধ্য দিয়ে। এই স্বপ্নের কি আজও কোনো ব্যাখ্যা আছে? নিশ্চয়ই নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ, বলছিলাম খিলগাঁও, ঢাকার কোনো একটি স্থান থেকে। আমি 2018 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। যখনই শুনলাম 2019 সালে ভূত এফএম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেল এবং পরবর্তীতে 2022 সালে এসে আমি Bhoot.com-এর কথা জানতে পেরে খুবই আনন্দিত হলাম এবং আজ পর্যন্ত Bhoot.com-এর একটি এপিসোডও আমি মিস করিনি। আশা করি ভবিষ্যতে Bhoot.com-এর সাথেই থাকব ইনশাল্লাহ। Bhoot.com-এ আমি প্রথমবারের মতো কোনো ঘটনা শেয়ার করার কারণে লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। 17 ডিসেম্বর 2021, দিনটি ছিল শুক্রবার। আমরা সপরিবারে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি হলো শরীয়তপুর। আমাদের পুরো পরিবার ঢাকায় থাকার কারণে সচরাচর গ্রামে যাওয়া হয় না। একে বছরের শেষ, যার কারণে আমরা সপরিবারে গ্রামে গিয়েছিলাম বেড়াতে। আমরা গ্রামে প্রায় 11 দিন ছিলাম। প্রথম 2 দিন স্বাভাবিকভাবে গেলেও তৃতীয় দিনে ঘটে গেল আমার সাথে এক অস্বাভাবিক ঘটনা। কিন্তু প্রথম দিন অনেক পুরনো একটা ফ্রেন্ড কল দেওয়ার কারণে বাড়িতে অনেক লোকজন থাকায় আমি বাড়ির পাশে একটা ঝোপের আড়ালে গিয়েছিলাম কথা বলার জন্য। কথা বলতে বলতে এক পর্যায়ে আমি সেখানে থুতু ফেলেছিলাম। এই থুতুর কথাটা মনে রাখবেন। ছোটকাল থেকে ফ্রেন্ড সার্কেল অনেক হওয়ায় আমার মেসেঞ্জারে প্রায় গ্রুপ কলে থাকতে হয়। সেদিন রাত 8টায় আমি নিত্যদিনের মতোই ঘরে মানুষ থাকায় আমার ঘরের উঠোনে গিয়ে মেসেঞ্জার গ্রুপে সবার সাথে কথা বলছিলাম। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎই উঠোনে থাকা একটি লাইট জ্বলছিল, নিভছিল, জ্বলছিল, নিভছিল। আমি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। চতুর্থ দিনেও আমার সাথে ঠিক একই ঘটনা আবার ঘটেছিল। লাইটটা জ্বলছিল আর নিভছিল। এছাড়া আমি খেয়াল করলাম অন্য সময় লাইটটা স্বাভাবিক থাকতো। পঞ্চম দিনই আমার সাথে যা ঘটেছিল, বিশ্বাস করেন রাসেল ভাই, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আমার ফ্রেন্ডরা গ্রুপ কলে ডাকায় ও বাড়িতে উঠোনে অনেক লোক থাকায় আমি বাড়ির পাশের রাস্তার সাথে একটি কবরস্থান ছিল, সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম আমার বন্ধুদের সাথে।
তখন ছিল রাত 8টা, তাই আমার সাথে একটি টর্চ লাইট নিয়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে আমি এক পর্যায়ে খেয়াল করলাম যে আমার সামনে দিয়ে একটি পাগল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছিল। রাস্তার মোচড় শেষ না হতেই খেয়াল করলাম পাগলটি আর নেই। এর ঠিক কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো অনেক চিৎকার করছিল। এক পর্যায়ে আমি দেখলাম আমার দিকে কুকুরগুলো ধেয়ে আসছে। এক পর্যায়ে আমি আমার হাতে থাকা টর্চ লাইট কুকুরগুলোর দিকে মারলাম। দেখলাম আমার সামনে একটি কুকুর দৌড়ে আসছে। ওদের মধ্যে একটি কুকুরকে খেয়াল করলাম, কুকুরটির চোখ সবুজ বর্ণের, অস্বাভাবিক দেখতে। আমি তখন ভয়ে কবরস্থানের পাশে কতগুলো ইট রাখা ছিল, সেই ইটের ওপর পা দিয়ে কিভাবে রান্নাঘরের টিনের চালে লাফ দিয়ে উঠে গেলাম আমি বুঝতে পারলাম না। ওই ইটের সারি থেকে রান্নাঘরের টিনের চাল প্রায় 7 থেকে 8 ফুট উঁচুতে ছিল। চাল থেকে আমি লাফ দিয়ে উঠোনে পড়ে ব্যথা পেলাম, প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। তখন বাড়ির সবাই আমাকে অনেক ধরাধরি করে তুলল। তখন বাড়ির সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তাদের সব ঘটনা খুলে বললাম। এর পরের দিন আমার নানুর এক ফ্রেন্ড, যে কিনা কারো সাথে প্যারানর্মাল কিছু ঘটলে তার চিকিৎসা করতেন, তার কাছে আমায় নিয়ে গেলেন আমার নানু। এরপরে সেই নানু আমার কাছ থেকে সব ঘটনা জানতে চাইলে আমি তাকে আগে পরে সব ঘটনা বললাম। আমার কাছ থেকে সব কিছু জেনে এবার তিনি আসনে বসলেন এবং আমাকে বসতে বললেন, আর আমাকে বললেন আমি যদি কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাই তাহলে যেন ভয় না পাই। তারপর নানু আমার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরে দোয়া পড়ে তার জিনদের আমার শরীরে হাজির করলেন। এরপর আমার আর কিছু মনে নেই। বাকি ঘটনা আম্মুর কাছ থেকে শোনা। সব প্রসেসিং শেষে আম্মুর কাছে জিজ্ঞেস করলে আম্মু বলতে লাগলেন, আমি হঠাৎ করে খেয়াল করলাম তুই অস্বাভাবিক আচরণ করছিস। তখন সেই নানু আমাকে ওর তোর নানুকে বলল তোর হাত দুটোকে শক্ত করে ধরতে। এরপর নানুর জিনদের তোর শরীরে হাজির করানো হলো এবং বলল তোর যে সমস্যা রয়েছে তা জিনদের বের করতে। অতঃপর সেই জিনগুলো চলে যাওয়ার পর তুই স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি। এরপর তো নানু বলল আমার জিনরা বলে গেল যে সেদিন ও পাশের বাড়ির যে ঝোপের আড়ালে গিয়েছিল সেখানে একটি খারাপ পরী যাতায়াত করছিল। ঠিক সেই সময় সেখানে সে থুতুও ফেলেছিল এবং পরীটা এতে অত্যন্ত বিরক্ত হয়। সেই পরীটা ওর পিছু নেয় এবং ওকে ক্ষতি করতে উঠে পড়ে লাগে। এরপর নানু বলল তোমরা এখন চলে যাও, বাকিটা আমি দেখছি কি করা যায়, তোমরা সন্ধ্যায় এসো। বাসায় এসে আমার জ্ঞান ফিরল। সন্ধ্যা 6টায় আবার গেলাম সেই নানুর বাসায়। নানু বলল আমার জিনেরা সেই পরীটার সাথে কথা বলেছে। সেই পরীটা বলেছে তাকে ভোগ দিতে হবে। পরীটা ভোগ হিসেবে চেয়েছিল একটি ছোট ইলিশ মাছ, 5টি মিষ্টি, 5 রকমের 5টা ফল ও সাথে ভাত। নানু বলল সব রাত 8টার মধ্যে জোগাড় করতে হবে। আমিও আমার খালাতো ভাই বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সব জোগাড় করতে করতে সন্ধে 7টা বেজে গেল। 8টার আগ দিয়ে নানুর বাসায় গিয়ে পৌঁছালাম। নানু আমাদের সবাইকে বসতে বলল। আমি দেখলাম নানু 5 রকমের ফল নিয়ে এক এক করে 5 টুকরো করলো। এরপর আমায় কাছে ডাকলো। সেই 5 টুকরো ফল এক এক করে আমার গালে ছোঁয়ালো। এক এক করে মিষ্টি ভাত, ইলিশ মাছ সব ছোঁয়ালো। এগুলো একসাথে করে নানুর আসনের নিচে রাখলো। এরপর নানু একটি পাত্রে নারিকেলের খোসা ও বিট লবণ দিয়ে এক প্রকার ধূপ তৈরি করলো। নানু আমার হাতে টর্চ লাইট দিয়ে বলল তার সাথে যেতে এবং সাবধান করলো যে সব কাজ শেষ হওয়ার পর ফেরার পথে যেন পেছনে না তাকাই এবং আরও বলল যে যদিও পেছনে থাকে তাহলে যেন আমি এগিয়ে যাই না থেমে। এখন নানুর পেছন পেছন যাওয়া শুরু করলাম। নিস্তব্ধ সেই রাতে আমি আর নানু হাঁটছিলাম, কেউ নেই আমাদের সাথে। কীরকম অবস্থা হচ্ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। একে আমার সাহস কম ছিল। হাঁটতে হাঁটতে নানু এক পর্যায়ে আমাকে একটি কবরের সামনে নিয়ে গেল। কবরটি কার এটা আমার জানা ছিল না। কবরটি একটু সামনে নিম গাছের একটি ডাল রাখা ছিল। এরপর নানু সেই ডালটি হাতে নিল এবং সেই ডালটি যেখানে রাখা ছিল সেখানে আমাকে বসালো। এবার নানু যে ধূপটা তৈরি করেছিল সেই ধূপটা আমার চারিদিকে ঘুরালো এবং ঘুরানোর পর ওই নিম গাছের ডাল দিয়ে আমার শরীরে বাড়ি দিচ্ছিল। এরপর কিছু দোয়া পড়ে আবার নিম গাছ দিয়ে বাড়ি দিতে লাগলো। একটার পর একটা দোয়া শেষ করে দোয়া শেষে ওই ডালটি দিয়ে আবার আমাকে বাড়ি দেয়। এভাবে 6-7 বার আমার গায়ে নিম গাছের ডাল দিয়ে বাড়ি দেয়া হলো। এক পর্যায়ে ভুলবশত আমার চোখটা পেছনে গেল। আমি ওই মুহূর্তে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার পেছনে লক্ষ
লক্ষ সাদা কিছু মানুষের অবয়বের মতো। আমি দেখে প্রচণ্ড ভয় পেলাম। আমার শরীর কাঁপুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। নানু আমায় ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই ভয় পেয়েছিস নাকি? আমি তখন ভয় পেয়েছিলাম। নানু বুঝতে পেরেছিল, তাই অযথা কোনো কথা বা প্রশ্ন আমার ভয়টাকে কাটিয়ে দিল। সব প্রসেসিং শেষ হওয়ার পর নানু বলল আমাকে উঠতে। এখন আবার বাড়ির দিকে হাঁটা ধরলাম। আমি খেয়াল করলাম আমার পেছন দিকে অনেকবার আমার নাম ধরে ডাকা হচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছিল অনেকটা এরকম, রিফাত, এই রিফাত, শুনে যা। আমি একবার ভেবেছিলাম যে আমি পেছনে তাকাবো, কিন্তু নানু মানা করেছিলেন পেছনে তাকাতে। আল্লাহর রহমতে ভালোভাবে বাড়ি পৌঁছালাম। বাড়িতে পৌঁছানোর পর নানু বলল, তোমরা এখন বাড়িতে চলে যাও, রাত 12টায় আমি ভোগ নিয়ে আসবো ওই পরিটাকে দিতে। আমরা বাড়িতে পৌঁছালাম। পৌঁছে খাওয়া দাওয়া করে রাতটা স্বাভাবিকভাবে চলে গেল। আবার সকাল 9টার দিকে নাস্তা করে আমরা আবার সেই নানুর বাসায় গেলাম। নানু আমাকে একটা তাবিজ দিল এবং কিছু নিয়ম কানুন মেনে চলার আদেশ দিল। আর তাবিজটা দিয়ে বলল, এই তাবিজ কমপক্ষে 6 মাস পরিধান করতে হবে। 22 ডিসেম্বর আমরা সবাই ঢাকায় চলে আসি। ফেব্রুয়ারি 2022 স্কুলে তখন ক্লাস শুরু হয়ে গেল। আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলাম এবং একটি কথা না বললেই নয়, আমি ক্লাস 10-এ উঠেছি। হঠাৎ একদিন ধর্ম স্যার আমার গলার তাবিজটা খেয়াল করলেন। তিনি আমাকে বললেন, তুমি নামাজ পড়ো, আল্লাহর উপর ভরসা রাখো? আমি বললাম, হ্যাঁ স্যার, কেন? স্যার আবার বললেন, তাবিজ পরিধান করা শিরক, এটা তুমি জানো? আমি বললাম, স্যার একটা সমস্যার কারণে আমি তাবিজটা পরিধান করেছি। স্যার বলল, সমস্যা যেহেতু আল্লাহ দিয়েছে, সমাধান আল্লাহই করবেন। তুমি তাবিজটা দিয়েছ কেন? তাবিজ ফালাও। আমি আর কথা না ভেবে তাবিজটা ফেলে দিলাম। তাবিজটা ফেলে দেওয়ার পর 1 সপ্তাহ ভালোই চলছিল, সব স্বাভাবিক। আমি ভাবলাম আবার সব ঠিক হয়ে গেছে, ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু সেইটা আবার অন্যদিকে মোড় নিল। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, আমি সবসময় নামাজ পড়ি। কিছুদিন নামাজ পড়ার পর খেয়াল করলাম যে আমার নামাজে সূরা কালাম ভুল হচ্ছে। আমার নামাজ পড়ার সময় আমি অনুভব করি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি নামাজে ভালো মতো মন দিতে পারছিলাম না। তখন এভাবে আমি আস্তে আস্তে নামাজ পড়া একটু কমিয়ে দিই। বাসায় প্রায় সময় আমার একা থাকতে হয়। বাসায় একা থাকার অবস্থায় আমি যখন পড়তে বসি, তখন আমার ঘরের আশেপাশে দিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত সাউন্ড আমি শুনতাম, যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই অদ্ভুত সাউন্ড, যে সাউন্ডগুলো শুনে আমি বুঝতাম যে এগুলো প্যারানর্মাল কিছু। তখন আমি খুব ভয় পেতাম, কিন্তু কি আর করা, বাসায় আমি একা, আমার কাছে বাসার চাবিও ছিল না। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসার মেইন গেট তালা মারা থাকে সব সময়। আমি আমার ফোনে তখন কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতাম, তারপরে পড়তাম, ওই সাউন্ডগুলো কমে যেত। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ পর আমার বুকের ওপরে অনেক ভারী একটা কিছু এসে পড়লো। আমি খেয়াল করলাম জিনিসটা এতই ভারী ছিল যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জিনিসটা এরকমভাবে আমার সাথে ঘটেছে যে আমি কিছুতেই আমার মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না, এই বলে যে এটা স্বপ্ন। সকালে আর এত কিছু মনে ছিল না। এর পরের দিন রাত আগের দিনের মতোই আমি ঘুমাচ্ছিলাম। এবার ঘটল অন্যরকম একটি ঘটনা, যেটা আমি ঘটনার প্রথম দিকে তুলে ধরেছিলাম। আমি রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম যে আমার ডাইনিং রুমে পানি খেতে উঠলাম। আমি হঠাৎ আমার ঘাড়টা আপনা আপনি একেবারে পেছনে ঘুরে গেল। পেছন বরাবর ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুম থেকে একটি কালো অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার শরীরটা পুরো নিস্তেজ হয়ে গিয়েছিল। সে নৃশংসভাবে আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন ঠিক একইভাবে স্বপ্নটা দেখলাম, কিন্তু সেই স্বপ্নটা ছিল অন্যরকম একটা অনুভব। আমি স্বপ্নে দেখলাম আমি একবার স্থিরভাবে শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার পায়ের সামনে সেই কালো কুঁচকুঁচে অবয়ব, শুধু চোখ দুটো সবুজ। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো পলক পড়ছে না। আমি দেখলাম মুহূর্তে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল সে। আমার ঘুম তখনই ভেঙে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে চলে গেলাম, গিয়ে আম্মুর পাশে শুয়ে পড়লাম। সেখানে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে আমি আম্মুকে বলা মাত্রই তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং তিনি নানুকে কল করে নানুকে সবকিছু বলা মাত্রই তাবিজটা কি ঠিকঠাক আছে জিজ্ঞেস করলেন। তখনই আম্মু জিজ্ঞেস করলো, তোর তাবিজ কোথায়? আমি বললাম, হারিয়ে গেছে। তখন আম্মু নানুকে কথা বলা মাত্রই তিনি অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, তোমার ছেলেকে আমি 6 মাস আগে এই তাবিজটা রাখতে বলেছিলাম, ও কেন হারিয়ে ফেলেছে? তুমিও কি একটু খেয়াল করতে পারলে না?
এখন হয়তো পরীটা আবার ফেরত এসেছে। এখন আমার আর কিছু করার নেই। আমি যেটা বলেছি তোমরা সেটা করতে পারলে না। এই বলে এবং আরও নানান বকাঝকা করে নানু কলটি রেখে দিল। এরপর আর কোনো উপায় না পেয়ে আম্মু তার এক পুরনো বান্ধবীর কাছে গেল। আম্মুর সেই বান্ধবীর মেয়ের সাথেও খারাপ কিছু ঘটনা ঘটেছিল। তো তিনি তার মেয়েকে কোথায় চিকিৎসা করিয়েছেন বলতেই আম্মুর বান্ধবী বলে উঠল, তুই হয়তো জানিস যে আমার মেয়ের সাথে এরকম খারাপ কিছু ঘটেছিল। তো আমি এক ভালো হুজুরের সন্ধান পাই, তিনি মিরপুরে থাকেন। তিনি মিরপুরে কোথায় থাকেন এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে, শুধু এটুকুই বলেছিলাম তিনি মিরপুরের কোনো একটা জায়গায় থাকেন। তখন আম্মু বলল, তাহলে আমাকে সেখানে নিয়ে যায় একদিন। বলে আম্মু তার বান্ধবীর বাসা থেকে বের হয়ে গেল তাকে বিদায় জানিয়ে, এবং বলল তাহলে কালকে দুপুরে 3টায় সেখানে যেতে। উত্তরে তার বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে। একটা কথা বলে রাখা ভালো, সেই স্বপ্নগুলো দেখার পর থেকে আমি আম্মুর সাথে ঘুমাই, যার কারণে সেদিন রাতে আমার কোনো সমস্যা হয়নি। পরের দিন সঠিক সময়ে আমরা বেরিয়ে পড়লাম সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 4:30 নাগাদ আমরা হুজুরের বাড়িতে পৌঁছালাম। হুজুর তখন আসরের সালাত আদায় করতে গিয়েছিলেন মসজিদে, তো তিনি আসতে দেরি করলেন। আমরা সেখানে বসেছিলাম। আমি তার ঘরটি খেয়াল করলাম। ঘরটি ছিল অনেকটা মাজারের মতো, ভেতরটা দেখতে অদ্ভুত। ঘরটা ভালো মতো খেয়াল করতে করতে দেখলাম হুজুর চলে আসলো। এরপর হুজুর তার জায়নামাজে বসলো। তিনি জিজ্ঞাসা করলেন, কী সমস্যা আপনাদের? আমি আর আমার আম্মু এক এক করে সব ঘটনা বিস্তারিত জানালাম হুজুরকে। এবার হুজুর এক এক করে তাশাহুদ, দরুদ শরীফ ও আরও কিছু দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি হঠাৎ আল্লাহু আল্লাহু জিকির করতে করতে মাথা ঘুরাতে লাগলেন। এরপর তিনি আসমা উসমা এসব বলে ডাকছিলেন। তার গলাটা হঠাৎ ভারী হয়ে গেল। তিনি জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন আর চারিদিকে মাথা ঘোরাচ্ছিলেন। মাথা ঘোরাতে ঘোরাতে হুজুর হঠাৎ উর্দুতে কথা বলা শুরু করলেন। আমরা সবাই শুধু হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের সহযোগিতা করার জন্য তার স্ত্রী ছিল। হুজুর যখন উর্দুতে কথা বলছিলেন তখন তার স্ত্রী আমাদের সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। হুজুরের ভেতরে থাকা জিনটি আমার নাম, আমার বাবার নাম জিজ্ঞেস করলে আমি বলে দিলাম। হুজুর বিড়বিড় করে কি জানি পড়ছিলেন। এক পর্যায়ে তিনি বিড়বিড় করার পর উর্দুতে কথা বলা শুরু করলেন এবং তার স্ত্রী আমাদের বাংলায় বোঝালেন। সেটা তিনি বললেন তার নাভিতে প্যাচ দেয়া আছে, সেটা খুলতে হবে এবং ওর ওপর যে পরীটি আকৃষ্ট হয়েছে সেই পরীটি চায় ওকে ওর সাথে নিয়ে যেতে। তাই বারবার আসছে আর ওই পরীটি ওর পেটে নানা ধরনের রোগ সৃষ্টি করে রেখেছে। এখন আম্মু বলল, এই সমস্যার সমাধান কি? আম্মু এই কথা বলার সাথে সাথে জিনটি হুজুরকে সব বলে চলে গেল। তারপর হুজুর মাটিতে লুটিয়ে পড়লেন। হুজুর স্বাভাবিক অবস্থায় এসে আমাদের এর সমাধান বললেন। তিনি বললেন, প্রথমে ওর নাভির প্যাঁচ খুলতে হবে, খোলা হলে সব প্রসেসিং শুরু হবে। এরপর সন্ধ্যা হয়ে গেল। হুজুর বলল, তোমরা আজ চলে যাও, আবার কাল নাভির প্যাঁচ খুলতে এসো, আর যা যা লাগবে আমি কালকে জোগাড় করে রাখবো। এর পরের দিন সকালে আমি আর আমার আম্মু গেলাম ধোলাইখাল নামক একটি জায়গায়। সেখানে একটি মহিলা নাভির প্যাঁচ খুলতে পারে জেনে ওইখানে গেলাম। মহিলাটি একটি বাসায় কাজ করে। আমরা তার ফোন নাম্বারে কল দিলাম এবং আম্মু বলল, আপনি যেখানে আসতে বলেছেন আমরা সেখানে এসেছি। তিনি আমাদের নিতে আসলেন। এরপর তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর তার রুমে ঢুকতে বললেন এবং আম্মুকে বাইরে থাকতে বললেন। উনি আমার টি শার্ট খুলতে বললেন, আমি খুললাম। এরপর তিনি হাতে একটি পলিথিন পেঁচিয়ে নিলেন এবং আমাকে খাটে শুতে বললেন। এরপর তিনি দোয়া পড়তে শুরু করলেন এবং আমার মাথার সামনে থেকে পায়ের নিচ পর্যন্ত গেল, আবার পায়ের সামনে থেকে মাথা পর্যন্ত আসলো এবং নাভিতে ফু দিতে লাগলো। এভাবে এই কাজটি সে 4-5 বার করল। এরপর তিনি আমার নাভিতে চাপ দিলেন। বিশ্বাস করবেন না, আমার নাভির ভেতর থেকে কালো কুঁচকুঁচে কি যেন বেরিয়ে আসলো। আমি দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এরপর তিনি আমাকে উঠতে বললেন যে কাজ শেষ। আমি আবার আমার আম্মুর কাছে চলে আসলাম বাসায়। ওই দিনই দুপুরে 3টায় হুজুরের বাসার উদ্দেশ্যে মিরপুরে আবার রওনা দিলাম। হুজুর প্রথম দিনের মতোই আসরের সালাত পড়ে আসছেন এরকম একটা সময়, এবং তিনি আসতে কেউ দেরি করছিলেন, আমরাও অপেক্ষা করছিলাম। হুজুর আসলো এবং জিজ্ঞাসা করলাম, হুজুর গতকাল আপনি উর্দু ভাষায় কেন কথা বলছিলেন? তখন হুজুর বললেন, আমি কথা বলিনি,
ও এক পাকিস্তানি জিন। ও আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং আমার নানান কাজে সহযোগিতা করে। হুজুর জিজ্ঞাসা করলেন, ওর নাভির প্যাঁচ খুলেছেন? উত্তরে আম্মু বলল, জি হুজুর। এরপর হুজুর আম্মুর সাথে একাকী অনেক কথা বললেন, যা আমি ছোট দেখে আমার সামনে বলেননি। তারপর হুজুর আমাকে ডাক দিলেন, কিছু দোয়া পড়ে দিলেন এবং আমার মাথায় ফুঁ দিয়ে দিলেন। এবার আমাকে ও আম্মুকে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তা বলতে লাগলেন। হুজুর বললেন, 7 ঘাটের পানি লাগবে 5 লিটার, যা আমি এনে রেখেছি। মিষ্টি কিনতে হবে 1.25 কেজি। আমি একটি তাবিজ দেব, যা 18 মাস পরিধান করতে হবে এবং কিছু খাবার 18 মাস পর্যন্ত খাওয়া যাবে না। তাও বললেন, যেমন হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস এবং বিভিন্ন কিছু মাছও। তিনি আরও বললেন, রাতের অন্ধকারে যখন কেউ থাকবে না তখন 3 রাস্তার মোড়ে তোমাদের যেতে হবে। মনে রেখো, যখন ঘর থেকে নামবে তুমি এবং তোমার ছেলে দুজনে একজনও কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। সাথে 1 বালতি পানি নিয়ে যেও। 3 রাস্তার মোচড়ে যাওয়ার পর যেই 1.25 কেজি মিষ্টি নিতে বলেছিলাম ওই মিষ্টির প্যাকেটটা খুলে রাখবে। এরপর মিষ্টির প্যাকেট থেকে সেই কথা মতো আমি 5 পা পিছালাম। আমার আম্মু আমার মাথা বরাবর 7 ঘাটের পানির বোতলটি নিল এবং 7 বার ঘোরালো। এরপর যথাক্রমে পানিটি ঢেলে দিল। ঢালার সময় আমি ও আমার আম্মু কিছু অদ্ভুত সাউন্ড শুনতে পেয়েছিলাম। এরপর সাথে নিয়ে যাওয়া বালতির পানি থেকে আমাকে গোসল করিয়ে দিল। তারপর ওই তাবিজটি ওইখানে পরিয়ে দিল। তারপর আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার সময় অনেক রকম শব্দ শুনতে পেয়েছিলাম। এমন লাগছিল আমাদের পেছনে সবকিছু ভাঙচুর হয়ে যাচ্ছে। এরকম ভয়ানক সাউন্ড কখনো আগে শুনিনি। হুজুর বলেছিল, এই কাজ করার সময় যেই জামা কাপড় পরা থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এরপর বাসায় এসে আমরা যে জামা কাপড় পরে গিয়েছিলাম ওই জামা কাপড়গুলো ফেলে দিলাম। রাতটা কোনো রকমে ভয়ে কাটলো। পরের দিন সকালে হুজুরকে আমরা ফোন দিয়ে সব বিস্তারিত জানাই। তিনি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের কাজটি সম্পন্ন হয়েছে। এখন তোমাদের আর কোনো চিন্তা নেই। শুধু যা যা বলেছি তার নিয়ম মেনে চললেই হবে, আর তাবিজটি সাবধানে ব্যবহার করো। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আর আমাদের কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, তাবিজটা এখন আমি পরিধান করি। হুজুরের কথা মতো ইনশাল্লাহ এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। আপনারা দোয়া করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি যেন আল্লাহর রহমতে সুস্থ থাকি, ওই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারি, এই বলে আমি আমার ঘটনা শেষ করছি। আর হ্যাঁ, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ যার সাথে ঘটে একমাত্র সেই বলতে পারে এর সত্যতা কি। আবারও বলে রাখি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে তার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম তুহিন মুন্সি। ওয়ালাইকুম সালাম। আমি গোপালগঞ্জ জেলার সদর থানায় থাকি। এখানে আমার জন্ম। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার জানা 3টি ঘটনা আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা 1। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলে ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে। তারা যে রাস্তা বরাবর যাতায়াত করে সেই রাস্তায় দিনের বেলায় যে সময় তাকে রেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চিনে ফিরে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম।
তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন। আবার তিনি নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ছাড়তেন আর যা যা বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন সর্বদা চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয়, কি রে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়ো বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ এগুলো পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা করতে শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা বাড়িতে যাবেন এবং ওইখানে যদি কোনো অশরীরী থাকে তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনি এক ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবোতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলায় সোনার চেইন পেঁচিয়ে গিয়েছিল এবং তার গলার সোনার চেইন কে যেন গলায় পেঁচিয়ে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যমতে জানা যায় সে একটা পিদিম হাতে নিয়ে যায় কলপারে। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 গোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে দেয়। পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করা হয় তার শ্বশুর জমিজমা সংক্রান্ত কোনো একটা কারণে কানামামার ক্ষতি করেছিলেন, তাই মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। ঘটনা 2, এটা এক বন্ধুর কাছ থেকে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, দেয় পাশের রুমটা। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টা-3টার দিকে তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান, কি যেন পাশের দেয়ালে আঘাত করছে। সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। সেই সাথে কেমন জানি একটা ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরেও উনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসবেন, তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটো দিয়ে চোখ দেন, কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না, শুধুই অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন আবার আগে ভাগেই ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন। কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহল বশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে তিনি এবার ভয় পেয়ে যান। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজন লোকের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তার খুন করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। ঘটনা 3,
এই ঘটনা আমার মায়ের কাছে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়ে গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকেরা মিলে ঠিক করল তারা কাউকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কে ওখানে বলে সাবধান করত। কোনো কিছুর নড়চড় দেখা যায় কিনা তা খেয়াল করত। প্রথম 1 মাস কোনো সমস্যা হয় না, কোনো রকমের চুরির খবরও পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা অবস্থায় ছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল। লোকেরা ভাবল হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন এক ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর গ্র গ্র আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে থেকে দেখবে কি ঘটনা। এক রাতে তারা তাই করে। রাত 3টার দিকে ঘটে ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকে ক্র ক্র আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছু কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। আরে, এটা তো ওই পাহারাদার যে মারা গেছে, তার ওখান থেকে আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিক থেকে কাঁধ ফিরিয়ে তাকায়, তাদেরকে দেখছে এবং সেই আওয়াজটা বের হচ্ছে। কারণ তার গলা কাটা ছিল, কিন্তু গলা কাটা ছিল নিশ্চয়ই, মাথাটা ছিল না হলে আপনারা চিনতে পারতেন না, এটা আমার ধারণা। কিন্তু গলায় হয়তো ক্ষত ছিল, সেই কারণে এই আওয়াজটা শোনা গিয়েছিল এবং এই ঘটনা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা অনেক দিন ধরে চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটি সিলেক্ট হলে তাকে যেন জানানো হয়। হ্যাঁ, আমরা অনেক সময় বলি, মানে আমি কেন বললাম যে আমরা অনেক সময় বলি যে ধরবিহীন একজন লোক এবং তাকে দেখে চিনতে পারি এটি সেই লোকটি। যদি মানুষের চেহারা না থাকে তাহলে শুধু আকার দেখে একটা মানুষকে আইডেন্টিফাই করা খুবই কঠিন। কারণ আমরা অনেক কিছুর সাথে, তার কাঁধের সাথে আবার চুলের বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে, চেহারা মিলিয়ে তারপরে একটা মানুষকে কিন্তু মনে রাখি। মানুষের সবচেয়ে বেশি মনে রাখি হয়তো আমরা চেহারা। আবার যদি এরকম হতো যে হ্যাঁ, তার কাঁধ নাই কিন্তু তার জামা কাপড়টা পরিচিত, বা সে খুঁড়িয়ে হাঁটতো, বা এখনও সে খুঁড়িয়েই হাঁটছে, তাহলে বেশ সেই ব্যাপারটা আরও সহজ হয়। কিন্তু কোনো একটা বৈশিষ্ট্য থাকতে হবে যদি চেহারা না থাকে। তাই জন্য আমার মনে হয় যে তাকে হয়তো গলা কেটে হত্যা করা হয়েছিল, যেই কারণে গলার ভেতর থেকে ওই অদ্ভুত আওয়াজটা হতো, কিন্তু তার হয়তো মাথা ছিল না, হলে তাকে আইডেন্টিফাই করা সম্ভব না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঘটনা পাই, আপনারা জানেন। তেমনই একটি ঘটনা আমরা পেয়েছি ইউএসএ থেকে, এবং সেই ঘটনাটি আমরা এখন আপনাদের পড়ে শোনাতে চাই। আশা করছি ভালো লাগবে। ঘটনার নাম দিয়েছেন ভয়ানক সেই বিলের জলপিশাচ। লিখছেন
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাইফুল আলম বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, ঘটনা শেয়ার করার আগেই বলে নেই, কিছু পারিবারিক সমস্যা থাকার কারণে ঘটনায় আমাকে ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার চাচাতো ভাই রায়হান। ঘটনাটি ছিল চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার বেলঘর পাটোয়ারি গ্রামের। সময়টি ছিল 2015-র দিকে। আমরা তখন হাজীগঞ্জেই থাকতাম। একদিন সকালে আমি আর আমার আম্মু একটি বিষয় নিয়ে গল্প করছিলাম, আর হঠাৎ আম্মুর ফোন বেজে ওঠে। কলটি ছিল আমার মেজো চাচার। আমি খেয়াল করলাম আম্মুর মুখটি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আম্মু বলে উঠল, তৈরি হয়ে নে, আমাদের হাসপাতালে যেতে হবে। কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আম্মুর সাথে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। খেয়াল করলাম আম্মু আমাকে নিয়ে হাজীগঞ্জের সিটি হাসপাতালে যাওয়ার জন্য রিক্সা ভাড়া করলো। আমরা 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সিটি হাসপাতালে। সেখানে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই রায়হান হাসপাতালের একটি বেডে শুয়ে আছে। পাশে ছিল আমার চাচি, তিনি অঝরে কান্না করছেন। আমার আম্মু খানিকটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রায়হানের? তারপর চাচি বলতে শুরু করলেন, রাত তখন প্রায় 3টা। রায়হানের রুম থেকে এক বিকট চিৎকারের আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। তারপর গিয়ে দেখি সে মেঝেতে পড়ে আছে। তাড়াহুড়া করে তাকে মেঝে থেকে উঠিয়ে খাটে শুইয়ে দিলাম। তখন তার হুঁশ কিছুই ছিল না। তারপর জ্ঞান আসতে আসতে সকাল 8টা বেজে যায়। জ্ঞান ফিরতেই দেখলাম তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। থার্মোমিটারটা তার মুখে চেপে ধরতেই দেখি গায়ে 104 ডিগ্রি জ্বর। গ্রামের মতিন ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি সব দেখে বললেন যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে শহরে কোনো ভালো হাসপাতালে ভর্তি করা হয়। তাই আমরা ওকে হাজীগঞ্জে নিয়ে আসলাম বলেই কথা শেষ করলেন চাচি। তারপর 2 দিন যায়, 4 দিন যায়, কিন্তু রায়হান ভাইয়ের জ্বর কোনোভাবেই ভালো হচ্ছিল না। সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। কিন্তু প্রায় 1 সপ্তাহ যাওয়ার পর আল্লাহর রহমতে একটু সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয় ভাইয়াকে। তারপর ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সেই রাতে। তারপরের ঘটনা শুনুন রায়হান ভাইয়ের মুখ থেকেই। দিনটি ছিল রবিবার। আকাশে কেমন যেন একগুচ্ছ কালো মেঘ ছেয়েছিল। আজকে আমার ধান ভাঙতে যাওয়ার কথা, তাই কাল রাতেই ধান সহ বস্তা 2টি আমি তৈরি করে রেখেছিলাম। বলে রাখা ভালো, গ্রীষ্মকাল শেষে বর্ষাকাল যেন জানালায় উঁকি দিচ্ছে। আমি কলা গাছ কেটে ভেলা বানিয়ে রেখেছিলাম 2-3 দিন আগেই। অনেকে হয়তো জানেন না যে ভেলা কি। ভেলা হচ্ছে কলা গাছ দিয়ে বানানো একটা ভাসমান কোনো একটা যান, যা দেখতে অনেকটা নৌকার মতো। যেই কথা সেই কাজ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম ভেলার উদ্দেশ্যে। প্রায় 5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ভেলার কাছে। সবকিছু ভালোই যাচ্ছিল। 30-35 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম চাল ভাঙানোর সেই মিলে। ধানের মৌসুম, তাই গিয়ে দেখি আমার মতো অনেক মানুষই চাল ভাঙাতে এসেছেন। চাল ভাঙানো শেষ করতে করতে প্রায় সন্ধে নেমে এলো। দোকানদারকে তার পাওনা বুঝিয়ে দিতে গিয়ে দেখি পশ্চিমের আকাশে সূর্যটা প্রায় ডুবি ডুবি করছে। যাই হোক, অজু করে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বলে রাখা ভালো, বাড়িতে যাওয়ার পথে একটি বড় বিল পাড়ি দিতে হয়। মানুষের কাছ থেকে শোনা সেই বিলের পাশে আগে নাকি একটি পুরাতন শ্মশান ছিল। পরে গ্রামে হিন্দু সভ্যতা লোপ পাওয়ার কারণে শ্মশানটি ভেঙে ফেলা হয়। জেলেরা যখন রাতের বেলা মাছ নিয়ে সেই বিল দিয়ে যাওয়া আসা করত, তখন নাকি বিভিন্ন সময় নানা রকমের চিৎকার, কান্নার আর্তনাদ, পানিতে কাফন মোড়ানো লাশ ভেসে যাওয়া ও জলপিশাচের মুখোমুখি হতো। কথাগুলো হঠাৎ মনে পড়তেই কেমন যেন শির দ্বারা দিয়ে এক ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বৈঠা দিয়ে ভেলাটি ধীরে ধীরে বাইতে শুরু করলাম। প্রথমে পরিবেশটা ঠিকঠাক মনে হলেও 20 থেকে 25 মিনিট ভেলা বাইতে বাইতে চলে আসলাম সেই বিলের দিকে। ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসে দূরের বাঁশবাগান থেকে আসা শনশন আওয়াজ যেন পরিবেশটাকে কেমন ভয়ানক করে তুলল। হঠাৎ করেই আমি অনুভব করলাম ভেলাটা প্রচণ্ড ওজন মনে হচ্ছে। ভেলাটা বিলের পাশে পানির সাথে প্রায় ডুবি ডুবি করছিল। স্বাভাবিকের তুলনায় বেশি ওজনের ভেলাটা বাইতেও কষ্ট হচ্ছিল আমাদের। হঠাৎ করেই আমার চোখ যায় ভেলার সামনের দিকে। হালকা চাঁদের আলোতে আমি লক্ষ্য করলাম একটা
কালো কুঁচকুঁচে অবয়ব আমার ভেলার পাশে বসে আছে। কালো ঘন অন্ধকারে বোঝা যাচ্ছিল না অবয়বটির অস্তিত্ব। একজোড়া রক্তের মতো লাল চোখ যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভেলা চালানোর মতো শক্তি পাচ্ছিলাম না। আল্লাহর নাম নিয়ে যত সূরা পারি সব একসাথে পড়তে শুরু করলাম। কতগুলো সূরা পাঠ করেছিলাম মনে নেই। হঠাৎ করে দূরের কোনো এক মসজিদ থেকে এশার আজানের ধ্বনি কানে এসে লাগলো। চোখের পলক পড়তেই দেখলাম অবয়বটি একটি বিদঘুটে হাসি দিয়ে বাম পাশের বিলের পানিতে ঝাঁপ দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আমি খেয়াল করলাম ভেলাটা আগের থেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে পড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই গ্রামে এসে পৌঁছালাম। ভেলাটা একটা গাছের সাথে বেঁধে চালের বস্তাগুলো পিঠে চাপিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি পেছনে কারো অস্তিত্ব অনুভব করতে লাগলাম এবং মনে হচ্ছিল কেউ যেন আমাকে দূর থেকে দেখছে আর অনুসরণ করছে। বাইরে এক ফোঁটা বাতাস না থাকার পরেও হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। যাই হোক, আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই বাড়িতে পৌঁছালাম। এই বলে রায়হান ভাইয়া নিস্তব্ধ হয়ে গেলেন। কি লিসেনার্স, ঘটনা এখানেই শেষ তাই ভাবছেন? ঘটনাটি হয়তো এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। রায়হান ভাইয়া নিজেও জানতো না যে তার জন্য এখনো অপেক্ষা করছে একটি মর্মান্তিক ও পৈশাচিক রাত। আর একটু অপেক্ষা করুন, তাহলেই জানতে পারবেন। খানিকটা নীরবতা পালন শেষ করে রায়হান ভাই আবারও বলতে শুরু করলেন, সেই দিন রাতে বাসায় ফিরে চালের বস্তাগুলো রান্নাঘরে রেখে আসলাম। তারপর অজু করে এশার নামাজ আদায় করে রাতের খাওয়া খেতে বসে গেলাম। আমার সাথে বাসায় ফিরে আসার সময় কি কি হয়েছিল আমি কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম সবাই শুধু শুধু চিন্তা করবে। বলে রাখা ভালো, আব্বুর 2টি পোষা বেড়াল ছিল, একটি সাদা আর একটি সাদা কালোর মিক্স। আব্বু সবসময় খাওয়ার শেষে বেড়ালদের মাছের কাটা খেতে দেন। ওই দিন রাতে খাওয়ার শেষে আমি হাত ধুতে যাব, দেখি একটি ভয়ানক কুচকুচে কালো বেড়াল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেড়ালটির চোখ ছিল রক্তের মতো লাল আর আকারে নর্মাল বেড়ালের থেকে অনেকটা বড়। হঠাৎই মনের ভেতরে একটা ভয় ঢুকে গেল। একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে যাব, ঠিক তখনই বেড়ালটি এক লাফে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি জানালা দিয়ে হ্যারিকেনের আলোয় বেড়ালটি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও বেড়ালের অস্তিত্ব পেলাম না। যাই হোক, আগামীকাল আমার দাখিল আরবি সেকেন্ড পেপার পরীক্ষা থাকায় হ্যারিকেনের সামান্য আলোয় তেল ভরে বই নিয়ে পড়তে বসলাম। পরের একটি সময় খেয়াল করলাম ঘড়িতে সময় 1:10। সারাদিনে এত ব্যস্ততার পরে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি 1 কাপ চা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। 5 মিনিট পরে চা বানিয়ে রুমে ফিরে এসে বইয়ে আবারও মনোযোগ দিলাম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মার্ক করতে করতে আরও 10 মিনিট চলে গেল। হঠাৎ কে যেন জানালার পাশ থেকে আমার নাম ধরে ডাকলো। বুকটা কেমন যেন কেঁপে উঠল। এত রাতে কে ডাকে আমায়? ভয়ে ভয়ে জানালার দিকে তাকাতেই দেখলাম, আরে এটা তো রিমন ভাইয়া। বলে রাখা ভালো, রিমন ভাইয়া আমার বড় জ্যাঠার ছেলে। উনি তখন ঢাকায় ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেন। ঈদের ছুটি ছাড়া ভাইয়াকে গ্রামে পাওয়া দুষ্কর। তাহলে উনি এত রাতে এখানে কি করছেন? উনি তো ঢাকায় থাকার কথা। অনেক প্রশ্নই মাথায় একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। ভাইয়া বলে উঠল, কিরে কি ভাবছিস? আমি বললাম, কিছু না, কিন্তু তুমি এত রাতে এখানে? রিমন ভাইয়া একটা মোটা কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন রে, আমি কি এখানে থাকতে পারি না? রিমন ভাইয়ের ভয়েসটা কেমন যেন অচেনা মনে হচ্ছিল। ঈদে দেখলাম ভাইয়াকে। এই কয়েক মাসে একটি মানুষের ভয়েস কি এতটা পরিবর্তিত হতে পারে? আমি ভাইয়ার প্রশ্নের উত্তরে বললাম, না, এই সময় বাইরে থাকতে পারো, তবে বাইরে কেন, ভেতরে আসো। কথাটা বলতেই রিমন ভাইয়ার মুখে এক বিভৎস হাসি দেখতে পাই। ভাইয়ার হাতগুলো জানালার গ্রিলে রাখতেই তাকে আমার অস্বাভাবিক লাগে। মুখে একটা বিভৎস হাসি দিয়ে সে আমার দিকে তেড়ে আসছে। হ্যারিকেনের আলোয় আমি স্পষ্ট দেখতে পাই রিমন ভাইয়ার মুখটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছে এবং একটা পর্যায়ে এক বিদঘুটে বৃদ্ধার চেহারায় রূপান্তরিত হলো। কি বিভৎস সেই চেহারা! মুখের চামড়াগুলো দেখে মনে হচ্ছিল কয়েকশো বছর বয়স তার। পচা দুর্গন্ধ বের হচ্ছিল শরীর থেকে। চোখগুলো ছিল রক্তাভ। ভালো করে তাকাতেই দেখলাম সে
সেখানে কোনো মনি নেই। কয়েক সেকেন্ডের তফাতে একজন স্বাভাবিক মানুষ কিভাবে আমার চোখের সামনে এতটা বীভৎস রূপ নিল, সেই বীভৎস জিনিসটি সেকেন্ডের মাথায় অদৃশ্যভাবে জানালা ভেদ করে আমার রুমে ঢুকে পড়ল। কি হচ্ছিল আমার সাথে বুঝতে না পেরে 5 থেকে 6 কদম পেছনে সরে চেয়ারটি সেই বীভৎস জিনিসটির দিকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। এই বলে থামল রায়হান ভাইয়া। আমার চাচা মানে রায়হান ভাইয়ার আব্বু সব কথা শুনে আমাদের গ্রামের মেজ হুজুরকে খবর দেন। মেজ হুজুর ছিল আমাদের গ্রামের একমাত্র কবিরাজ। তিনি আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। আসার পর রায়হান ভাইয়ার কাছ থেকে সব ঘটনা শুনে কবিরাজ বলতে শুরু করলেন, রায়হান ভাইয়া সেদিন বিল পাড়ি দিয়ে আসার সময় বিল থেকে এক জল পিশাচ তার পিছু নেয়। পিশাচটির উদ্দেশ্য ছিল মাছ খাওয়া, কিন্তু ভাইয়ার কাছে কোনো মাছ না থাকায় সে রেগে যায় এবং ভাইয়াকে বিরক্ত করতে শুরু করে। কিন্তু ভাইয়া নামাজি ও পরহেজগার থাকায় তার কোনো ক্ষতি করতে পারছিল না। পরে ভাইয়াকে অনুসরণ করতে করতে পিশাচটি তার সাথে বাসায় চলে আসে। আমার চাচিকে রান্নাঘর থেকে মাছের তরকারি নিয়ে যাওয়ার সময় তা দেখে পিশাচটি খুব মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু কোনো এক কারণে সে বাসার ভেতরে ঢুকতে পারছিল না। পিশাচটি মাছ খেতে না পারায় সে রায়হান ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করে থাকে এবং কালো বিড়াল ও রিমন ভাইয়ার বেশ ধরে। কিন্তু রায়হান ভাইয়া সবসময় পাক পবিত্র থাকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করায় আল্লাহর ওপর সবসময় ভরসা রাখার কারণে পিশাচটি সেই দিন ভাইয়ার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর কবিরাজ কিছু পানি পড়া ও তেল পড়া দেন, কিছু সূরা পাঠ করে ভাইয়ার মাথায় ফুঁ দিয়ে চলে যান এবং যাওয়ার আগে বলে যান আর কোনো চিন্তা করার কারণ নেই। আমার এত চাচাতো ভাই থাকতে কেন সেদিন রাতে রায়হান ভাইয়াকে রিমন ভাইয়ার সেই বেশেই পিশাচটি আক্রমণ করতে এসেছিল জানা নেই। এরপর থেকে রায়হান ভাইয়া আর কোনোদিন সেই বিলের পাশ দিয়ে যাওয়া আসা করেননি। এই ছিল আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা একান্তই আপনার ব্যাপার। আমি আমেরিকায় থাকার কারণে ভালো বাংলা টাইপ করতে পারি না, তাই ঘটনা আমার হলেও আমার স্ত্রী সিদ্রাতুল মুনতাহা সুহাইম আমাকে ঘটনাটি টাইপ করতে সাহায্য করেছে। সেই ঘটনাটি টাইপ না করে দিলে হয়তো আমি এই ঘটনাটি কখনোই লিসেনারদের সাথে শেয়ার করতে পারতাম না। তাই অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রীকে। পরিশেষে সবাইকে একটি কথাই বলতে চাই, সবসময় পাক পবিত্র থাকুন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথেই থাকবেন। দিস ইজ সাইফুল আলম সাইনিং অফ। আল্লাহ হাফেজ। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। চমৎকার 3টি ঘটনা শোনার পর এখন সময় হলো অডিও ক্লিপ শোনার। আমি বেশি কথা বলবো না, বেশি কথা কেউ শুনতেও পছন্দ করেন না, সবাই ঘটনা শুনতে চান। বেশি কথা বলা মানেই সময় নষ্ট করা। সো চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সজিব ইসলাম। ঘটনাটি বলতেছি রাজশাহী গোদাগাড়ি থানার 4 নং ঋষিগুলি ইউনিয়নের বাবুপুর গ্রাম থেকে আমি সজিব ইসলাম। তো আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। ভূত এখন শুনেই আমি 2011 সাল থেকে কন্টিনিউ। তো মাঝখানে যখন আপনাদের ঘটনাটা ভূত এখন বন্ধ হয়ে যায় তখন মনটা আমার অনেক খারাপ হয়ে যায়, কারণ ভূত.com আমার তো মনে হয় রক্তে, মানে ভূত FM আমার রক্তে মিশে গেছিল। ভূত FM না শুনলে ভালোই লাগতো না, তো কি আর করার। ভূত.com ভূত FM বন্ধ হয়ে গেল। তো
মনটা খারাপ। অনেক সময় অনেক পুরানো এপিসোডগুলো ডাউনলোড দিয়ে শুনতাম। আফনান ভাই, বাবু ভাই, এদের ঘটনাগুলো অনেক ভালো লাগতো। তো যাই হোক, ভূত.com এটা আমার প্রথম ঘটনা, অডিও ক্লিপ। কারণ স্টুডিওতে আসা সম্ভব না, বাসা অনেক দূরে। তো এর জন্য আমার অডিও ক্লিপটি পাঠাইতেছি। এই ঘটনাটা মূলত আমার সাথেই ঘটা ঘটনা। আমার সাথে ঘটনাটা ঘটছে 2012 সালে। তো সে সময়টা এটা আমার লাইফে সেকেন্ড কি থার্ড ঘটনা। তো প্রথম ঘটনাটা শেয়ার করতেছি না, কারণ সেই সব ঘটনাগুলো অনেক ছোট, আর এটা একটু বড়, এর জন্য ঘটনাটা আমি আজ শেয়ার করতেছি। তো ঘটনাটা ঘটে 2012 সালে। তো আমরা কিন্তু বরেন্দ্র অঞ্চলের মানুষ। ডিসেম্বর মাস, জমিতে পানি নেওয়া লাগে আপনার দ্বীপ থেকে, বরেন্দ্র দ্বীপ থেকে পানি নেওয়া লাগে। তো গভীর নলকূপ থেকে আমাদের জমির দূরত্ব হইতেছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার রাস্তায়, মানে আপনার ভাতি, আমাদের আঞ্চলিক ভাষায় ভাতি বলে, মানে জমির সাইড দিয়ে নালা করে পানিগুলো নিয়ে এসে নিজ নিজ জমিতে নেওয়া লাগে। তো যেহেতু ডিসেম্বর মাস, অনেক কুয়াশা, ঘন কালো কুয়াশা, আর জমিগুলো না সে ক্রমান্বয় ভাবে পানি নেওয়া পড়ে। মনে করেন যে আমার আগে যার জমি আছে তাই পানি পা, তারপরে আরেকজন পা, আমি পাই, মানে সিরিয়াল মেনটেন করে পানি নেওয়া লাগে, একের পর একের বার এক। তো সেদিন ছিল শুক্রবারের রাতে লাইন পড়ছে আপনার রাত 11টার দিকে। তো আমাদের মনটা অনেক খারাপ যে সেদিন আর ভূতে শুনতে পারবো না, আবার পানির লাইন পড়ছে। আমি তো তখন এসএসসি পরীক্ষাও দিইনি, মানে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। তো এত ঘন কালো রাত, আমার বড় ভাই ও বলতেছে আমি তো একাই ভয় করবো নি, আর পানি নিতেও অনেক টাইম লাগবে, 2 বিঘা মাটি। তো ভাই চল, তুই শুধু লাইট দেখাবি, আমার সাথে থাকবি সাহস দেখানোর জন্য, সাহস জোগানোর জন্য। এই বলে বাসায় থেকে ভাত টাত খাইলাম। ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে 2 ভাই 2টা নাইট নিয়ে গেলাম, আর 2টা কোদান নিয়ে। তো ভাই বলে রাখা ভালো, দ্বীপটি আমাদের পাড়ার সাথে, মানে আমাদের বাসার থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে। আর দ্বীপ থেকে আমার জমির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, আদিবাসী পাড়া, সাঁওতাল পাড়ার কাছে। তো গেলাম, একটু আগে গেছি 9টার দিক করে, কারণ হইতেছে যে ভুঁইয়ে পানি নেওয়ার জন্য লাইনগুলো ঘোরানো লাগে। মানুষে পানি নিয়ে তাদের জমিতে লাইনগুলো ঘোরায় রাখে, পানি তাদের ভুঁয়ে ঢুকে। তো তাদের ভুঁয়ে যেন না পানি যায়, সেজন্য লাইনগুলো ক্রমান্বয়ে ঘোরায় আমাদের ভুঁয়ে পানি নিয়ে আসার জন্য লাইনটা করলাম। তো 2টা ভুঁই, 2 বিঘা মাটি। আরেকটা ভুঁই হচ্ছে এই জমির থেকে ওই জমির ডিস্টেন্স হচ্ছে আপনার 1/2 কিলোমিটার, প্রায় 1/2 কিলোমিটার। তো ওখানে একটা জায়গা আছে, শিমুল গাছ থাকে, শিমুল গাছের নিচ দিয়ে রাস্তা। জায়গাটা অনেক ওয়ান্টেড, আপনার মাঝে মাঝে মানুষ দেখতে পায় অনেক বড় ষাঁড়, মানে সে ষাঁড় গরু ধান খাইতেছে, ধান ক্ষতি করতেছে, কেউ খাদাইতে গেলে তাইরা আসে। তো সকালে আবার যাই দেখে যে না, কিচ্ছু হয়নি, ধান যেমন ছিল তেমনই আছে, মানে ওটা আর কি ওয়ান্টেড প্লেস আর কি। তো সবাই ওই জায়গাটাকে রাতের বেলায় অ্যাভয়েড করে। তো যাই হোক, এই ব্যাপার। তো গেলাম, লাইন 2টাই ঘুরে আসলাম। আইসা দ্বীপে বসছি, দ্বীপে বসার কিছুক্ষণ পরে আমাদের লাইন পড়ছে রাত 11টার দিক করে। তো 11টার দিক করে যেহেতু লাইন পড়ছে, কি আর করার, পানি তো নেওয়া লাগবো। 2 ভাইয়ের কাছে 2টা লাইট, 2টা কোদাল। তো লাইনটা দিয়ে গ্যাস লাইনের কিছু দূর, গ্যাস লাইনে পানি যায়, তারপরে কাঁচা ড্রেন দিয়ে পানি যায়। যাইতে তো আমার ভূমিটা অনেক দূরে, বললাম দ্বীপ থেকে ডিস্টেন্স হচ্ছে সেই জমির প্রায় 1 কিলোমিটার। তো পানি যাইতে, জমিতে পানি পৌঁছাইতে টাইম লাগে মোটামুটি আপনার 40 মিনিট কি 50 মিনিট এইভাবে। তো দ্বীপ স্টার্ট দিয়েও দ্বীপের মধ্যে বসে থাকলাম আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টা বসে থাকার পরে বড় ভাই বলতেছে চল এবার আমরা যাই, দেখি পানি জমিতে গেল কিনা। তো যেই কাজ, লাইট জ্বালাইলাম, জ্বালায় 2 ভাই পানির ট্রেন ধরে হাঁটতেছি, আর দেখতেছি কারো ঘরে পানি যায় কি দেখতেছি, যাইতে তো দেখছি না কোনো জায়গায় পানি যায় না, সুন্দরভাবে আমাদের জমিতে পানি ঢুকতেছে। তো ভাই ফার্স্ট টাইম পানি নিতেছি, ফার্স্ট টাইম পানি নেওয়ার কারণে জমিতে কি হয়, আপনার ইঁদুরে জমির আইলগুলো ফুটা করে দেয়, পানি চলে যায়।
এই জন্যই আর কি আদিবাসীরা আইলগুলো খুঁড়ে রাখে ইঁদুর মারার জন্য। আইলগুলো দিয়ে পানি চলে যায়, এই জন্য আমি লাইট দেখাই, পানি আস্তে আস্তে ভুঁইয়ের পানি ঢুকে আরও পানি আটকায়। আমি লাইট দেখাইতেছি আর ও পানি আটকাইতেছে। এরকম করতে করতে যাই হোক ওই জমিতে পানি হইলো। ওই জমিতে পানি দেওয়ার পরে এখন ওপরে জমিতে লাইনে দেওয়া লাগবে, যেটা বললাম ভুঁইয়ের 0.5 কিলোমিটার দূরে লাইন। তো 2 ভাই মিলে গেলাম, আবার ওই জমিতে লাইনটা দিলাম। তো ওটা তো সে পর্যায়ে আমি লাইট দেখাইতেছি, ভাই ফুটাফাটিগুলো বন্ধ করতেছে মানুষের জমিতে যেন পানি না চলে যায় ইঁদুরের খাদ দিয়ে। তো এক পর্যায়ে কি হলো, আপনার চার্জার লাইট তো চার্জ শেষ হয়ে গেল একটা লাইটে। তো আমরা আগেই বলছিলাম যে 2 ভাই 2টা লাইট নিয়েছি। তো আমার লাইটের চার্জ শেষ, ভাইয়ের লাইটটা শুরু। আর ভাইয়ের লাইটটা জ্বালাইলাম, জ্বালায় জানি না কখন রাত কয়টা বাজছে, ঘন অন্ধকার, অনেক অন্ধকার। তো পানি হইতে মোটামুটি এর হয় যে অর্ধেকে গেছে, আর লাইনে যতটুকু পানি আছে আর কি আসলে হয়ে যাবে। তো ভাই বললো যে তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই ওই জমিটা দেখে আয়, ওই জমিটা দেখা ডিপের কাছে চলে আসবি, আর আমি এটার পানি হয়ে গেলে আমি ডিপের কাছে চলে যাব। তো 2 ভাই মিলে আমার বাসায় চলে যাবো না একসাথে। তো রাত বাজে তখন প্রায় 2টা, রাত 2টা, মনটা খারাপ এদিকে করে ঘুরতে শুনতে পারতেছি না। তো যাই হোক বললো যাইতে পারবি, আমার ভাই আমার বলতেছে ওখানে কি যাইতে পারবি? হ্যাঁ হ্যাঁ যাইতে পারবো, সমস্যা নাই, এলাকাটা বাড়ির কাছে সমস্যা নাই, এলাকাতেই চলাফেরা, আমাদের সাহস গ্রাম অঞ্চলের লোক বুঝছেন না। আর তখন উঠতে বয়স, আসছি, আচ্ছা ভাই আমি পারবো ওখানে নিতে। তো যেই কাজ, আমার ফোনের টর্চ লাইটটা জ্বালাইলাম। তখন স্যাম্পুনে একটা সেট ব্যবহার করতাম, অডিও ভিডিও সেট। তো যাই হোক লাইট ফ্ল্যাশটা জ্বালায় কোদালটা ঘাড়ে নিয়ে আসতেছি। তো ভাই আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমাদের এই আদিবাসী সাঁওতালরা করে কি, তারা মরার আগে হয়তো বলে যায় যে আমাদেরকে আমার নিজের জমির আইলে মাটি দিস। তো ওরা করে কি, যে জমির এক কোণাতে তাদেরকে মাটি দিয়ে কবর করে, কবরটা দিয়ে উঁচু করে রাখে, ঢিবি করে রাখে, পরিষ্কার করে রাখে, অনেক পরিষ্কার করে। আপনার হচ্ছে মাটি টাটি মুছে টুছে তো অনেক পরিষ্কার হয়ে থাকে। তো আমি অত জানি না যে এটা আদিবাসীদের কবর, দেখছি তো ওই কবরটা কবে দিছে সেটা জানি না। তো আমি আসলাম, আসার পরে হ্যাঁ চাই ফ্ল্যাশ দিয়ে জমিটার চারিপাশে ঘুরলাম, দেখলাম না পানি আমার ভুঁইয়ে ঠিকভাবে আছে। তো আমি ভাইরে ফোন দিলাম যে ভাই কি আসতেছেন? বলছে আমি তো তাহলে তুই ওখানে থাক, আমি ডিপটা বন্ধ করে ডিপের কাঠটা নিয়ে চলে আসতেছি, আর কাঠ না হলে আবার ডিপে পানি ওঠে না। তো ভাই কি করলো, ভাইয়ের সাথেই কথা। তো শীতের রাত, 3 হাত দূরে জায়গা দেখা যাইতেছে না, এত ঘন কালো কুয়াশা। তো আমি বললাম যে আর কি করার, রাত 2টা বেজে গেছে, ভূতে তো শেষ, 2:30 বাজে, প্রায় 3টার কাছাকাছি। তো আমি একটু বসি, হাত পা অনেক ঠান্ডা লাগছে। তো আমার জমির ওপরে, একটা জমির ওপরে দেখছি ফর্সা ফর্সা হয়েছে, জায়গাটা পরিষ্কার। তো আমি বসে পড়ি, কিন্তু ভাই এটাই জানা ছিল না যে ওই জায়গাটা হচ্ছে আদিবাসীর কবর। আমি বসে আছি আরামে। তো ফোনে গান শোনার চেষ্টা করতেছি, তাই ভাবতেছি ফোনের চার্জ কম, গান নাই শুনি। তো এই ফোন টিপতেছি, টিপতে টিপতে মনে হইতেছে যে যেটার উপর বসে আছি সেটা যেন লড়তেছে। হ্যাঁ লড়তেছে, বিষয়টা কি? তো আমি ভাবতেছি রাত জাগা শরীর, রাত জাগতেছে এর জন্য, হয়তো আমার মাথা ঘুরতেছে এর জন্য। তো আমি আবার লড়ে চড়ে ভালো হয়ে বসলাম। তো না, তারপরও দেখি লড়তেছে, বলছি না হলো না। আমি উঠে দাঁড়াইলাম, উঠে দাঁড়ানোর পরে দেখছি না সব স্বাভাবিক। আমি বলছি না, দাঁড়াইলেও অনেক শীত লাগতেছে। আবার বসে পড়লাম, বসলেই দেখতেছি যে মাথা ঘোরাইতেছে, কবরটা মনে হচ্ছে কেমন যেন লাগতেছে। তো আমি এবার ভালো করে লাইটটার ফ্ল্যাশটা জ্বালায় আমি দেখতেছি কিরে কি সমস্যা, আমি বসে আছি এত সুন্দর জায়গায়, অথচ তো নড়ে কে। তো ফ্ল্যাশ জ্বালাই দেখতেছি এটা একটা কবর। ও ভাই, সে মুহূর্তে আমার গায়ের লোমটা গেল খাড়ায়, লোমটা খাড়ায় গেল। আমি তো দূরে হটে গেছি, যতটুকু পাই দোয়া কালাম করতেছি। এর মধ্যে ভাই ঘটনা কি, ওখানে একটা আদিবাসী পাড়াতে একটা পুকুর আছে, পুকুরটা অনেক ওয়ান্টেড পুকুর।
পুকুর পাড়টায় ভাই এমন আলোয় আলোকিত হয়ে গেছে। আর আদিবাসীরা, বেশিরভাগ আদিবাসীরা কুকুর পালে। কুকুরগুলো পাড়ার মধ্যে থেকে ঘেউ 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 আওয়াজ করতেছে। আর গোটাটায় আলোকিত হয়ে গেছে ভাই। আমি পারতেছি না, দৌড় দেবো, কোন দিক দৌড় দেবো না দেবো এই কথা ভাই। এর মধ্যেই দেখতেছি আমার ভাই চিল্লাইতেছে দূর থেকে যে সজীব আমি আসতেছি, ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো আমার ভাই আবার স্মোক করে, ও একটা সিগারেট জ্বালায় আমার দিকে দৌড়ে আসতেছে আর বলতেছে ভয় করিস না ভাই, আমি আসতেছি। তো ভাই আমার কাছে ভাই আসলো, আশা করে বলতেছে ভাই পিছে তাকাস না, দু ভাই মিলে দৌড় দি। তো ভাই দৌড় দিব, আপনার সব জমিতে পানি নিচে কাদা, অনেক কাদা। তো আল রাস্তায় হাঁটা বিপদ, রাত্রে বেলা ঘন গেল কুয়াশা, পিছে কিন্তু আমি আর তাকাইনি। তো পড়তেছি আর উঠতেছি এমন অবস্থা, ওই উপরে আমি উপরে, ঘাড়ে কুদাল ফন্টন, এগুলান ভাবার টাইম নাই, জীবন বাঁচানোই বড় গান। তো ভাই একটু দৌড় দিয়ে আসার পরে আমাদের ওখানে আবার ঈদগাহ আছে। ঈদগাহটা গ্রামের বাইরে। ওখানে দেখতেছি আপনার ধান কেটে নেওয়ার পরে জমিতে যে খড়গুলো থাকে, গোড়ার খড়গুলোকে কেটে যেন ভাঙা দিয়ে রাখছে। তো ভাই বলতেছে থাম সজীব, একটু থাম, আমি আগুনটা জ্বালাইলে হয়তো একটু ভয় কম লাগবে। তো পকেটে হাত দেয়, দেখে তার কাছে ম্যাচটা নাই। তো বলতেছে পড়ছি আর উঠছি, কখন হয়তো জমির মধ্যে পড়ে এসে লাইটটা। তাহলে ভাই দৌড়, আবার দৌড় শুরু করলাম। এত দৌড় শুরু করছি যে পুকুরের শব্দগুলো মনে হইতেছে আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে। আর আমার ভাই বলছে যে পুকুরের পাশ দিয়ে পিছিয়ে তাকাবি না। তো আমি পিছিয়ে তাকাইনি, এর জন্য তাকাচ্ছি না। আর আমি দৌড়াইতেছি, আমার ভাই পিছিয়ে আছে, আমার একটু সাহস যে ভাই তো পিছিয়ে আছে, আমি দৌড়াইতেছি। তো দৌড়াইতে যখন পাড়ার মধ্যে চলে আসছি আর শব্দ টব্দ পাই না। তো আমার বড় ভাই বলতেছে সজীব যা ঘটনা ঘটছে ঘটুক, আমাদের রাতে কিছু বলিস না, দিনের বেলা বলিস। তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আম্মা আমাদের দেখতেছে যে আমাদের গায়ে অনেক কাদা। তো আম্মা বলছে এত কাদাকে? তাই আমাদের বললাম যে দেখেন আম্মা, রাতে পানি দিয়েছি। ভাই বলতেছে রাতে পানি দিয়েছি তো কাদা পড়তেই পারে, স্বাভাবিক। তো কাপড় চোপড় চেঞ্জ করে ঘুমাইবো, এমন সময় মনে করেন যে আমার বড় ভাই ওর রুমে, আমি আমার রুমে শুইতে যাইতেছি। তো আমার তো গা এত পরিমাণে গরম, এত পরিমাণে গা গরম ভাই। শীতের মধ্যে জামা টামা সব খুলে ফেলাইছি, খালি গায়ে শুইছি, তাও হইতেছে মানে গায়ের গরম যাইতেছে না। ফ্যান চালাইতেছি, ফ্যানের হাওয়া যেন মনে হইতেছে যে গরম লাগতেছে। তো আমি ভাবতেছি যে জানলা খুলবো কিনা। আর আমাদের বাসাটা একদম বাড়ির পিছে, মানে গ্রামের লাস্টে হওয়ার কারণে এই সাইডে কেউ রাতের বেলা আসে না। আর শীতের রাত 3টা-4টা মানে অনেক রাত। তো এই ব্যাপার, জানলাও ভয়ে খুলতে পারতেছি না, ঘুম আসে না ভয়ে। যাও কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, মনে একটু ভালো লাগলো যে না ফজরের আজান দিছে, ঠিক আছে ঘুমাই। তো ভাই ঘুম গেছি। আমার কিন্তু সকালে ভাই ডাকে, মাও ডাকে নাই, ভাইও ডাকে নাই। তো ঘুম থেকে উঠছি আপনার 8টা-9টার দিকে। শরীর এত পরিমাণে ব্যথা আর জ্বর, মানে শরীরটা যে আমি তুলবো সেই তুলতে পারতেছি না। আমার বড় ভাইয়েরও এক অবস্থা, আমারও সে এক অবস্থা। এখন কি আর করার। তো আম্মা বলতেছে কিরে কি অবস্থা, এরকম কে, তোদের জ্বর দুইজনেরই? তো আম্মারে আমি বললাম যে আম্মা এই ব্যাপার, গত রাতে তো আমিও ভয় করছি, আমার বড় ভাই ভয় করছে, এর জন্য এই অবস্থা। তো কি আর করার। আম্মা বলছে যে আমার তো রাতে ওদের কাপড় চোপড় দেখে মনে হয়েছে কিছু হয়েছে। তো তখন তো তোরা কিছু বললি না, আমি যে রাতের বেলা ছিল বলে কিছু বলি না। তো যাই হোক, এ কথা বলার পরে আমার আব্বার বড় ভাই ও হুজুর ও পানি পড়া টড়া দেয়, ঝাড়ফুঁক করে। তো তার কাছে গেল আমার আম্মা, যা 2 ভাইয়ের জন্য পানি পড়া আর সুতা পড়া নিয়ে আসলো। পানি পড়া খাইলাম। খাওয়ার পরে 3 দিন ভাই জ্বর ছিল। 3 দিন পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হইলাম। ভালো হওয়ার পরে তো জমিতে আর রাতের বেলা চেষ্টা করতাম যে পানি নিতে যাইবো না, আমার এত বললেও আমি যাইতাম না। যাই হোক হইলো। তো ভয় পাওয়া বলতে এটাই আমার লাইফে আমার সাথে ঘটে যাওয়া একটা বড় ঘটনা।
আরেকটা ছোট ঘটনা আছে, কোনো নেক্সট টাইমে বলবো। আমার ভাইয়ের সাথেও ঘটনা ঘটছে, এটাও বলবো। আব্বার সাথেও ঘটনা ঘটছে, মায়ের সাথেও ঘটনা ঘটছে, অনেক ঘটনাই আছে আমার কাছে। আমি চেষ্টা করতাম সেই সময় ভূতে ফেমে ঘটনা পাঠানোর জন্য, হয়তো কাজের চাপে ঘটনা পাঠাইতে পারি নাই। তো চেষ্টা এবার মনেই করলাম যে একটা ভূত.com-এ ঘটনা পাঠানোই যায়, এই জন্য আর কি রেকর্ডটা করা। তো সব শেষে জানাই রাসেল ভাই, আপনার উপস্থাপনা আমাকে অনেক ভালো লাগে, কথাগুলো অনেক ভালো লাগে। তো এটা একটা আমার রক্তে মিশে গেছে। আমি এটাই চাইবো যে ভূত.com দল দীর্ঘজীবী হোক। আর যতগুলো চ্যানেল আছে সবাইকে চাইবো ভাই আপনারা ঘটনা পাঠান অনেক অনেক, কারণ ঘটনার কারণে ভূত.com এগিয়ে যাবে। দোয়া রাখি ঘটনা আমার সিলেক্টেড যদি হয়, তো ভাই আমি চেষ্টা করব আমার ঘটনাটা আবার নতুন কোনো ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার। তো বলার মধ্যে ভাই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, কারণ ফার্স্ট টাইম ঘটনা পাঠাইতেছি আর সাজায় গুছায় হয়তো বলতে পারতেছি না। তো যাই হোক ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। Voot.com, The Fear Returns with Russell। 250তম এপিসোড শুনছেন আপনারা ভূত.com-এর, এবং এই পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে আপনাদের কারণেই। আপনারা কেউ ঘটনা পাঠিয়ে আমাদের সাহায্য করেছেন, সেটা লিখিত আকারে, কেউ অডিও ক্লিপের আকারে, কেউ পাশে থেকে ভরসা জুগিয়েছেন, কেউ আমাদেরকে সাহস জুগিয়েছেন, এবং সেই কারণেই, সেই ভরসাতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমরা আপনাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে আপনাদের সাথে রাখতে চান। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। Hello listeners, my name is Khan and I'm from Joshua. আজকে আপনাদের সাথে যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা আসলে আমার নিজের, আর এটা শুরু হয়েছে আমার জন্মের আগে থেকে। সো যখন আমি অনেক ছোট ছিলাম, ওই সময়কার কথা তো আমার আর কি 4-5 বছরের কথা পর্যন্ত আমার মনে আছে, কিন্তু তার আগের যে ঘটনাগুলো সেগুলো আমি আমার মায়ের কাছ থেকে শুনছি। তো আগে ওইগুলা দিয়ে শুরু করি। আমার আম্মা বলেন, যখন আমি মাতৃগর্ভে 7 মাস আমার বয়স, ওই সময় একদিন মাগরিবের ওয়াক্ত আমার আম্মা আর কি বাথরুমে যান। যেহেতু আমার নানা বাসা গ্রামে বাথরুমগুলো সাধারণত বাইরেই হয়। তো উনি বাথরুম করছেন, বাথরুম করে বের হয়ে যাবেন, দরজাও খুলছেন। এমন সময় কেন জানি ওনার আর কি খেয়ালটা পেছনের দিকে যায়। উনি পেছনের দিকে তাকায়, চমকায় যান, দেখেন পেছনে একটা সাপ ফনা তুলে রয়েছে। তো ওইটা দেখে উনি আর কি, যেটা আর কি স্বাভাবিক, খুবই ভীত হয়ে যান এবং আর কি সামনে লাফ দিয়ে পড়েন। যাই হোক, তাতে খুব একটা অসুবিধা হয়েছিল না, কিন্তু আসলে সমস্যাটা ওইখান থেকেই শুরু। এর পরের দিন যেটা হয়, সাধারণত রাত্রেবেলা অনেকেই ওয়াশরুমে যান আর কি। তো ওই দিনও আর কি রাত্রেবেলায় অলমোস্ট 3টা বাজবে এমন একটা সময় আমার আম্মা আর কি আবার যান ওয়াশরুমে। অত রাত্রিবেলা সাধারণত মানুষ ওয়াশরুমে গেলে সাথে করে একজন নিয়ে যান। আমার আম্মা সাধারণত আমার নানিকে ডাক দিছেন। আমার নানি বলছে যে, তুই যা, আমি আসছি, পিছনের দিক থেকে আসছি আমি। তো উনি যান, গিয়ে আর কি ওয়াশরুম সেরে উনি যখন আর কি আসবেন,
এসে ঘরের সামনে, দরজার সামনে একটা বারান্দা, তো আর কি বারান্দায় উনি উঠছেন, ঘরের পিছনের দিকে ওনার নজর গেছে। নজর গেলে দেখেন যে ওইখানে একজন আর কি লম্বা আর কি সাদা কাপড় পরা, মুখের সামনে ঘোমটা টানা, মানে মোটামুটি তার বডি দেখা যাচ্ছে না, কিন্তু মানে অবয়বটা দেখা যাচ্ছে, সাদা একটা কাপড় পরা, দাঁড়িয়ে রয়েছে, অস্বাভাবিক লম্বা। উনি ওইটা দেখে আর কি মোটামুটি একটা জোরে আওয়াজ দিয়ে ডাকছেন যে মা, এমন করে ডাকছে। নজরটা 1 সেকেন্ডের জন্য একটুখানি সরছিল, আবার তাকায় দেখেন যে না, কিচ্ছু নেই। আমার নানিও আর কি উঠে আসছেন যে কি ব্যাপার, এত জোরে ডাক দিছো, কি হয়েছে? তো বলছে যে এমন এমন। আমার নানি আবার তখনই হেরিকেন নিয়ে ঘরের পেছন দিয়ে সব দেখে আসলো, না কিচ্ছু নাই। তো যাই হোক, এই দিনের পরে যে সমস্যাটা হয়, আমি জন্মানোর আগে আর কোনো অসুবিধা হয়, এরপর আমি জন্মানোর পর সাধারণত খেয়াল করতেন আমার আম্মা যে ঠিক মাগরিবের ওয়াক্তে যখন সবাই আজান হয়ে যায়, সবাই নামাজ পড়তে চলে যায়, এখন আমি যেই ঘরে ছিলাম, আমি আমার আম্মা, আচি ঘর বলে না, তো যেই ঘরে থাকতাম ওই ঘরে তো আর কেউ নামাজ পড়তো না, নামাজের জন্য সবাই অন্য ঘরে যেত। ওই ঘরে আমি আর আমার আম্মা থাকতাম শুধু ওই সময়টা। তো কি হতো, ওই সময়টা আমি আর কি কান্না শুরু করতাম। আর ওই ঘরের যে জানালা কেউ এসে, মানে জানলা সাধারণত মানুষ সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়, জানলা কেউ এসে নক করতো, ধাক্কা দিত বেশ জোরে জোরে। এই বিষয়টা একদিনের জায়গায় 2 দিন 3 দিন প্রত্যেক দিনই হয়। এমন যখন প্রত্যেক দিন হয়, তখন আমার আম্মা আমার নানিকে ব্যবসায় বিষয়টা জানালেন। তো আমার নানিও খেয়াল করলেন যে না, এই জিনিসটা প্রত্যেক দিনই হচ্ছে, পিছনে যেও দেখা যায় যে কেউই নাই। তো আমার নানির একটা ভাই ছিলেন, আপন ভাই না, চাচাতো ভাইটা এমন কিছু একটা হবে, কাজিন। তো উনি আর কি একজন ফরেস্টগার্ড মানুষ ছিলেন। তো ওনাকে ডাক দিলে উনি এসে, যাই হোক যেটাই করেন না কেন ঠিক হয়ে যায়, সমস্যাটা আর হয় না উনি আসার পর থেকে। এর ভিতর আরেকদিন কি হয়, আমি শেষ রাত্রের দিকে অনেক কান্নাকাটি করতেছিলাম, একদম শেষ রাত্রে, ফজরের কিছু আগে। তো কান্নাকাটি করতেছি, মোটেই থামতেছি না। তোমার আমার আম্মা দরজা খুলে বারান্দায় আর কি আমাকে আর কি নিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো হঠাৎ করে উনি দেখেন যে আর কি সব মানে একদম সকালবেলার মতো একদম সব ফর্সা হয়ে গেছে, একদম পুরো দিনের বেলার মতো ফর্সা। উনি ওইটা দেখে তাড়াতাড়ি আমাকে নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে যান। এরপরেও আর কি আমার নানি আর কি ব্যাপারটা জানতে পেরে আমার ওই নানির ভাইকে, অর্থাৎ নানাই হবেন সম্পর্কে, ওনাকে আবার জানাইলে এরপরে আমার অসুবিধা হয় নাই, মানে অতটা একদম 0 এজে আর কোনো অসুবিধা হয় নাই। এরপর যেটা হয়, আমার যখন বয়স এমন 4-5, ওই সময় আমার প্রচুর পেটে ব্যথার সমস্যা ছিল। এত ভয়ঙ্কর পেটে ব্যথা করতো আমার যে আমি চিল্লাইতাম, কাঁদতাম, ভয়ানক এক পেটে ব্যথা। মানে অতটা ছোট বয়স ছিল আমার, তবু এখনো মনে আছে যে আসলে কতটা তীব্র পেটে ব্যথা ছিল আমার। আর কি হতো, আমি ঘুমের ঘরে আর কি স্বপ্ন দেখতাম যে একটা বুড়ি হাতে কিছু একটা রয়েছে, তার এক হাতে লাঠি, অন্য হাতে কি বলবো, যাই হোক কিছু একটা, আমার অতটা আর কি মনেও নাই, কিছু একটা রয়েছে। এবং ওই বুড়ির পাশে একটা বান্দর, সবসময় একটা বান্দর থাকতো। আমরা যে বাসায় ওই সময় ভাড়া থাকতাম, তো ওই বাসায় একটা প্রপসিক্যাল গেট ছিল। তো প্রপসিক্যাল গেট ম্যাক্সিমাম সময় তালা লাগানোই থাকতো, প্রয়োজন পেলে তো খোলা হতো না। যেহেতু আমি ছোট ছিলাম, দেখা গেল গেট দিয়ে বাইরে যাব, এখানে ওখানে চলে যাব।
আর শহরের পরিবেশটা যেহেতু বদ্ধই আর কি। তো যাই হোক, ওই গেটের ওই পাশে দাঁড়ায়, আমার স্বপ্নের ভিতরে গেটের ওই পাশে দাঁড়ায়, সে আমাকে বলতো চল আমার সাথে, চাল তোরে নিয়ে যাব। তো যখনই আমি আর কি স্বপ্ন দেখতাম, স্বপ্ন মানে ঘুমের থেকে আর কি তাড়াতাড়ি চিল্লাই ভয় পেয়ে আর কি উঠে বসতাম, আব্বা আমাকে বলতাম। তো এটা যখন কন্টিনিউয়াসলি হইতে থাকে, আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায় আমার ফ্যামিলি। তো ওই হুজুর যেটা করেন, আমাকে একটা কাগজ, ভাঁজ করে একটা কাগজ আমার ডান হাতে মানে হাতের মুঠোয় নিতে বলে। হাতের মুঠোয় নিয়ে উনি আমাকে বললেন যে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তুমি কল্পনা করো যে তুমি তোমার বাসায় আসো। তোমার বাসার বিভিন্ন জায়গায়, ঘর, বাথরুম, রান্নাঘর, বাসার আশেপাশে, তুমি সব জায়গায় কল্পনা করো যে তুমি ঘুরে বেড়াচ্ছ বা দেখতেছো, এখানে তোমার চোখে, তোমার নজরে কোনো কিছু একটা বাধে কিনা। তো আমি যদিও ছোট ছিলাম, তারপর উনি বলছে, আমি জাস্ট কল্পনা করতেছি যে হ্যাঁ আমার ঘর, রান্নাঘর, বাথরুম, ঘরের আশেপাশে সব জায়গাগুলো একবার করে আর কি ইমাজিন করতেছি। তো ইমাজিনের ভিতরেই আমি আর কি খেয়াল করলাম যে আমাদের যে জানলার পরে এখানে আমি একটা কুকুর ইমাজিন করলাম, একটা কুকুর, জাস্ট এমনি আমার মনে আসলো। তো আমি জাস্ট ওনাকে সেটাই বললাম যে আমি এমন দেখলাম যে আমার জানলার পরে একটা কুকুর রয়েছে। সেটা কিন্তু আমার মানে রিয়েলিটিতে দেখতেছি না, জাস্ট আমার মনে হলো, আমার ইমাজিন করলাম। আমরা চোখ বন্ধ করলে আর কি একটা জিনিস ইমাজিন করতে ট্রাই করলে যেটা আর কি হয়। তো এরপরে যেটা করে হুজুররা সাধারণত তাবিজ দিল, পানি পড়া দিল, তেল মাখা দিল, অতটুকুই। তো আমি জাস্ট যেগুলো বলতেছি, জাস্ট আমি সব অনেক ছোট ছিলাম, জাস্ট আমার কালেকশন গুলো যতটুকু আমার মনে আছে ততটুকু আমি বলার চেষ্টা করতেছি। তো এরপর আমার যেটা মনে পড়ে যে এরপর নেক্সট আমার সমস্যা হয় যখন আমার বয়স কত হবে তখন 14-15 এমন। তখন যেটা হয়, আমি তখন আর কি যশোরের বাইরে ছিলাম, এক জায়গায় বেড়াইতে গেছিলাম। তো আমি আর কি ওইখানে যে প্রথম একা এক রুমে আর কি ঘুমাই, এর আগে আমি কখনোই একা এক রুমে ঘুমাই নাই। তো ওইখানে আমি যেটা দেখছিলাম, খেয়াল করছি যে রাত্রিবেলায় একা এক রুমে ঘুমাইছি, আমার শরীরে একটা ঠান্ডা বাতাস অনুভব হচ্ছে। কারেন্ট চলে গেছে, আমার গরম লাগছে না, আমি ঘামতেছি না, মানে আমার শরীরের চারপাশে একটা ঠান্ডা একটা আবহাওয়া। যদিও আর কি আসলে ওয়েদারটা ঠান্ডা ছিল না, কিন্তু আমার গরম লাগতেছে না, আমার শরীরের পাশে একটা ঠান্ডা একটা ওয়েদার বলতে মানে ঠান্ডা বাতাস আমার আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আর কি অনুভব করতে পারতাম। তো ওইখান থেকে আর কি একটা নতুন জিনিস শুরু হলো, আর যেটা কিনা মানে এখনো কিছু ছাড়ে নাই। আস্তে কি হলো, আমি ওইখান থেকে যশোরে আসলাম। ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম, যশোরে ফিরে আসলাম। আস্তে আস্তে কি শুরু হলো, মানে এটা তো হইতোই যে যেমন আমার আশেপাশে আমি ঠান্ডা বাতাস অনুভব করতে পারি, মানে একটা ঠান্ডা একটা হাওয়া আমার শরীরের এই গা বেয়ে বেড়ানো যাকে বলে আর কি। তো সো কল্ড বোবাই ধরা, যেটা আমরা বলে থাকি, বোবাই ধরছে, ওই জিনিসটা আমার সাথে শুরু। যে আমি ঘুমাই রয়েছি, হঠাৎ করে আর কি আমি নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না, হাত পা মুভ করতে পারতেছি না। তারপর দেখা গেল যখন আমার খুব কষ্ট হচ্ছে, আনবিয়ারেবল একটা সিচুয়েশন এসে যাচ্ছে, তখন আমি শরীরের সমস্ত শক্তি এক করে একটা ঝাড়া দিচ্ছি, তখন আমি ঠিক হয়ে যাচ্ছি। এই বিষয়টা আস্তে আস্তে এতটা ভয়ঙ্কর রূপ নেই যে প্রথম আমি দেখা গেল আমার এমন একটা হয়েছে। ওই সময় কিন্তু আর কি চেতনা পুরোপুরি
ফিরে আসে। মানে আমি আমার হাত পা মুভ করতে পারতেছি না, কিন্তু আমার কিন্তু ঘুমায় নেই, বা আমার চেতনা পুরোপুরি আছে, 100% আছে। তো কি হয়, আমার কষ্ট হচ্ছে, আমি শরীরের ভিতরে একটা শক্তি জমা করে আমি জোরে একটা ঝাড়া দিছি, ঠিক হয়ে গেছি। কিন্তু এটা আস্তে আস্তে এমন হইল যে আমার শরীরের বল, একটা জিনিস বলে রাখা ভালো, ওই বয়সে সাধারণত ওই 14-15 বছর বয়সে কিন্তু শরীরে ভালো একটা বল থাকে। আমার শরীরেও আর কি মোটামুটি ভালো একটা বল ছিল, যে আমাদের ক্লাসে যত ছেলে ছিল কেউ আমাকে পাঞ্জাতে হারাইতে পারতো না। আমি আবার শরীরে কিন্তু মোটা তাজা না, আমি হালকা পাতলাই শরীর আমার, তখন ছিল, এখনো আছে। আমাকে পাঞ্জাতে হারাতে পারতো না আমার সমবয়সী ছেলেরা। আর যাই হোক, আমার গায়ে বল শক্তি একেবারে খারাপ ছিল না, কিন্তু সেই বল শক্তিটা আমার আস্তে আস্তে কমে যাইতে থাকে। আর আমি এরকম প্রথম দিকে যেমন ভাবে আমাকে ওই বোবায় ধরলে যেমন ভাবে আমি ছাড়া মেরে ফেলে দিতাম, অমনটা আর পারতাম না। এমনকি এটা এমন শুরু করলো যে জাস্ট মানুষ বলে, অন্যদের কাছে শুনি যে জাস্ট তাদের মনে হয় যে বুকের পরে কেউ এসে বসলো, তারপরে সে মুভ করতে পারতেছে না। এটা আমার ক্ষেত্রে হইতো না। আমার ক্ষেত্রে কি হইতো, দেখা গেল আমি ঘুমাইতে হঠাৎ করে আমি কোনো একটা স্বপ্ন দেখতেছি, মোটামুটি ভয়ঙ্কর স্বপ্ন, যে হ্যাঁ, যে কেউ একটা আসতেছে, বা আমি কোনো একটা জায়গায়, একটা অপরিচিত জায়গায় রয়েছি, ওইখানে একটা বাঘ আসছে বা কোনো একটা ভয়ঙ্কর মানুষ আসছে, এমন একটা কিছুর পরেই হঠাৎ করে আর কি দেখতাম যে আমার পিঠের মেরুদণ্ডের আমাদের যে হাড়, ওই হাড়ের যে কোনো একটা আর কি হয়তো বা এখানে কোনো একটা গ্যাপ দিয়ে একটা বাতাস আমার শরীরের ভিতরে ঢুকে গেল। এবং এরপর মানে এটা একদিন, মানে এটা একদম রেগুলার আমার সাথে হতো। একদিন কোনোদিন আমার মাথায়, কোনোদিন আমার বুকে, কোনোদিন আমার পেটে, মানে ঢুকতো হচ্ছে আমার মেরুদণ্ডের হাড় দিয়ে ঢুকতো, এটা একদম শিওর। এবং ঢুকে আমার শরীরের ভিতরে বিভিন্ন ইনার অর্গানগুলোতে কি জন্য একটা করতো, আমি একদম শিওর এই ব্যাপারে, যে আমি মানে ব্যথা পাচ্ছি, মানে আমার মাথার ভিতরে কিছু একটা করতেছে, আমি তীব্র ব্যথা পাচ্ছি। আমার বুকের ভিতরে মনে হলো যে কোনো কিছু একটা মানে ধরে টান দিলে বা কোনো কিছু একটা সরাইলে অনুভব হয়। অবশ্যই আমার শরীরের ভিতরে কিছু একটা ঘটলে অবশ্যই আমি সেটা অনুভব করবো, 100% অনুভব করবো। তো আমি তো আর কি চিৎকার দিতে পারতেছি না, আমার সেই বল নেই, বা আমি তো ঝাড়া মেরেও ফেলতে পারতেছি না। ওই সময় আমি কি করতাম, যত প্রকার সোরা আছে পড়তাম। তো প্রথম কি হতো, ওই যে ঝাড়া, প্রথমে তো আমি একদম আর্লি স্টেজে ঝাড়া মেরে ফেলাই দিতাম। সেকেন্ড স্টেপে কি করলাম, সেকেন্ড স্টেপে আমি সোরা পড়া শুরু করলে ছেড়ে দিতাম। আমি সোরা পড়া শুরু করেছি, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিছি। এরপরে গিয়ে এইটাও কাজ করা মানে বন্ধ করে দিল। দেখা গেল আমি সোরা পড়তেছি, সেও যেন কি একটা মানে আমার ভিতর থেকে আর কি পড়া শুরু করে দিচ্ছে, বা সেও কিছু একটা বলতেছে, মানে সেটা আর কি দুর্বোধ্য একটা ভাষায়, ঠিক আছে, কি জন্য একটা বিড়বিড় করে বলতেছে। আর মানে আমার এত কষ্ট, তো মাঝে মাঝে এবার আমি আর কি মনে আর কি, আমার যখন ধরতো বা ওরকম ভাবে আমাকে কষ্ট দিত, আমি গালি দিতাম মনে মনে আমার মোটামুটি যত গালি জানা আছে মনে আর কি আওড়াতাম, অমুক তমুক, এটা সেটা। তো যখন আমি গালি দিতাম তখন ওইটা আর কি রাগে, আমার তো রাগে এমন ভাবে একটা রিয়াক্ট করতো, ওইটা এমন কষ্ট দিত। এবং মানে প্রত্যেকবারই বলতে কি, মাঝে মাঝে এটা এমন আমাকে মানে কষ্ট দিত, এমন যে আজকে আমার শেষ দিন, মানে একদম মানে জানটা যখন গলায় এসে দাঁড়াইতো তখন এসে আমার ছেড়ে দিত। আর কি হয়েছে, মানুষের তো মাঝে মাঝে ঠান্ডা লাগে, এখন ঠান্ডা লাগলে নাক বন্ধ থাকে, ওই অবস্থায় যদি আমার ধরে, আমি যদি আমার মুখটা মুভ করতে না পারি, মানে নাক বন্ধ থাকলে তো আমরা সাধারণত ঘুমের ঘরে মুখ দিয়েই নিঃশ্বাস নিই,
তখন যদি আমার মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ হয়ে যায়, তখন আমি আসলে নিঃশ্বাসটা নেব কি করে? এমন সিচুয়েশনে আমাকে একবার না, কয়েকশো বার ধরেছে। আসলে এটা চলে প্রায় 10-12 বছর ধরে, কয়েকশো বার ধরেছে। তো যখন আমি দেখতেছি না, আমি আর নিঃশ্বাস টানতেই পারতেছি না, মানে আর কি দমটা ধরে রাখতে পারতেছি না, একদম যে লাস্ট মুহূর্তে একদম 99.99% যখন আমি থাকি, তখন যে আমার ছেড়ে দেয়, তখন আমি এক বুক ভরে নিঃশ্বাস নিয়ে আর কি বাঁচি। তো ওই বয়সে আমার যখন 14-15 বছর বয়স ছিল, ওই বয়সে আমার ভিতরে কিছু আর কি, আমি মনে করি যে মানে ব্যাপারগুলো বেশ একটু মানে অর্ডিনারি ছিল। সেটা হচ্ছে যে আমার ভিতরে মানে অনুধাবন ক্ষমতাটা মোটামুটি একটা অনুধাবন ক্ষমতা ছিল আমার ভিতরে। যেমন এক্সামে দেখা গেল আমি ইংলিশে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ, আমি আসলে পড়াশোনায় আগাগোড়ায় খুব একটা ভালো না, মানে আর কি আমার অতটা আর কি, আমি দেখি যে পরীক্ষার আগের দিন পড়ে আমার পাস হয়ে যায়, কি দরকার আমার সারা বছর কষ্ট করার। তো যেটা হয়তো ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা অন্যান্য সাবজেক্টে এমসিকিউ, আমি অনুধাবন করে যেটা দিতাম আসলে খেটে যেত। দেখা গেল বাংলা ব্যাকরণের মতো মানে হার্ড এমসিকিউ আমি দেখা গেল 40টার ভিতরে 32-33টা আন্দাজেই মেরে দিছি। ইংলিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম। এর আরেকটা উদাহরণ দিই, সেটা হলো একদিন আমার একটা ফ্রেন্ড, হঠাৎ করে আমি বিকালবেলায় রয়েছে এক জায়গায় দাঁড়ায়, হঠাৎ করে এসে বলতেছে হাত মুঠো করা, হাতের ভিতরে কিছু একটা রয়েছে। তো আমাকে বলতেছে যে বলতো আমার হাতের ভিতরে কি। এখন আমি হাতের দিকে তাকালাম, পুরো মুঠি বন্ধ করা। তো আমি আর কি গেস করার চেষ্টা করলাম যে কি থাকতে পারে। হঠাৎ করে আমার মনে আসলো যে শ্যাম্পু। আর আমি তৎক্ষণাৎ বলে বসলাম যে শ্যাম্পু। এখনো মোটামুটি শুনে একটু থতমত খেয়ে গেছে, কি ব্যাপার, কিভাবে জানলে তুই? আর ওর হাতে যে শ্যাম্পু, এটা আমার জানার কোনো চান্সই নেই, সেটা সেও জানে আমিও জানি। এখন বললাম যে তুই গেস করতে বললি, গেস করলাম। এবার বলতেছে ঠিক আছে বল কয়টা শ্যাম্পু সেটা বল। আমি আবার আর কি মনের কাছে জিজ্ঞেস করলাম যে কয়টা হইতে পারে। এখন আমার মনের ভিতর থেকে অ্যান্সার আসলে একটা। হয় না এমন যে আমরা কোনো কিছু একটা করতেছি, আসলে এই জিনিসটা কেমন হতে পারে, আমাদের ভিতর থেকে একটা অ্যান্সার আসে এমন একটা কিছু হবে। একটা বললাম, তখন ও মুঠি খুললো, মুঠি হ্যাঁ একটা 1 টাকার শ্যাম্পু। যাই হোক, এমন আরো দৃষ্টান্ত আছে। এমন আমার অনুধাবন ক্ষমতাটা ওই সময় আর কি মোটামুটি একটা ভালো লেভেলে ছিল, যেহেতু আস্তে আস্তে ওইটাও নষ্ট হয়ে গেছে। তো যেই টপিকে ছিলাম আর কি, আমার যে সমস্যাটা, এই সমস্যার জন্য আসলে অনেকের কাছেই যাওয়া হয়েছে, আমার ফ্যামিলি নিয়ে গেছে আমাকে বিভিন্ন কবিরাজ। আসলে বলা উচিত কিনা যায় না, কিন্তু এই কবিরাজ এদের পরে আমার আসলে ভরসাটা 0%। কারণ অনেককেই দেখছি তো, যাই গেলে বলে যে হ্যাঁ এর তো অনেক সমস্যা, 6-7টা আছে এর পিছনে, সব বন্দি করতে হবে। 6-7টা প্লাস্টিকের বোতলে বন্ধ করে ফেলে একদম ইনস্ট্যান্ট। সাথে একজন মহিলা থাকে, মহিলা একবার আর কি অজ্ঞান হওয়ার ভান ধরে, আর একবার আবার জ্ঞান ফিরে পাওয়ার ভান ধরে। ওর কপালে হচ্ছে ওই প্লাস্টিকের কৌটা ধরে ব্যাস পুরোটার মুখ আটকে দেয়, নেন এটা হচ্ছে অমুক জায়গায় ফেলায় দেবেন, এটা করুন সেটা করবেন। অনেক জায়গায় যাই দেখছি। আবার অনেকে কি করে, অনেকে আবার অত ঘনিতার ভিতরে যায় না, জাস্ট সিম্পলি একটা তাবিজ দেই, পানি পড়া দেই, তেল পড়া দেই। আসলে এগুলো কোনো কিছুতেই আমার কাজ হয় না। আমি গা বন্ধ দিয়ে শুই, কিচ্ছুতেই কিছু হয় না, আমার সমস্যা হবে।
এবং এই জিনিসটা এতটাই পাওয়ারফুল, মানে এটা যখন হইতেই থাকে একসময় আমি এই জিনিসটার এত ভয় পেয়ে যাই, এত কষ্ট দেই আমাকে, যে আমি আসলে রাত্রিবেলা হইলে আমি ঘুমাইতেই চাই না, যে না আমি ঘুমাবো না, আমি ঘুমাইলেই আমার ধরবে, আমি ঘুমাবোই না। এবার দেখা গেল আমি জেগে রয়েছি, ঘুমাবো না, বসে রয়েছি, শুয়েও নি খাটে, যে শুলে তো ঘুম আসবে, বসে আছি। এত প্রচন্ড, মানে ওর যখন সময় হবে যে ও আমার ভিতরে বা আমাকে অ্যাটাক করবে, ঠিকই আমি মানে এত ঘুম আসবে আমার, মানে সেই ঘুম কোনো মানুষের ক্ষমতা নেই যে সেই ঘুম আটকায় রাখবে। ঠিক মানে সে চাইলে সে আমাকে ঘুম পাড়ায় দিতে পারে, আমি ঘুমাই যাব, সে এসে আমাকে ধরবে, তার কাজ শেষ, আমাকে ছেড়ে দিবে, আমার আবার আর কি সাধারণত ছেড়ে দিলে তো ঘুম ভেঙে যাবে, বা আমি আর কি মানে আমার পুরো একদম হুঁশে চলে আসবে, আর তারপরে আশা আমার ঘুম আসবে না। এটা একটা ব্যাপার ছিল যে আসলে ওইটা মানে আমাকে ধরলো, ধরার পরে যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আমার আর ঘুম আসতে চাইতো না। আর এর সাথে তো আর একটা বিষয় ছিল যে আমি যেটা বলছি যে ওইটা আর কি আমাকে ধরে আমার শরীরের বিভিন্ন মানে ইনার অর্গানে আর কি আল্লাহ জানে কি না কি করছে, অবশ্যই তো আমার ক্ষতি করছেই। তো ওই জায়গাগুলো দেখা গেলো আমার বুকে কিছু একটা করেছে, আমার বুকের ওই জায়গাটা লাল হয়ে থাকতো, ব্যথা করতো, যন্ত্রণা করতো। মাথায় দেখা গেলো কোনোদিন মাথায় কিছু করছে, আমার মাথা এরকম গরম হয়ে থাকতো, মাথার ভিতরে চিনচিন একটা ব্যথা হতো। এইগুলো তো ছিলই। তো সমস্যায় ভুগছি বহুদিন ধরেই, অনেকের কাছে গেছি, সমাধান কেউ দিতে পারেনি। আর নয়তো আমি হয়তো বা রাইট পার্সনের কাছে যাইতে পারিনি, এমন করার সন্ধান আজ পর্যন্ত পাইনি আমি। যাই হোক, আমার সাথে হয়ে যাওয়া এই টুকটা ঘটনাগুলো বললে আসলে বলে তো শেষ করা যাবে না। আসলে সংক্ষিপ্তভাবে যতটুকু আর কি এক্সপ্লেন করতে পারছি, দেখা গেল টুকটাক মনে পড়লে আরো বলা যাবে, বা এখন আমি ট্রাই করতেছি মনে করার যে আসলে আর কি মিসিং পড়ছি। এইটা তো আমার বেসিক সমস্যা ছিলই, এর বাইরে মাঝে মাঝে যে খুঁটিনাটি যে সমস্যাগুলো হতো, কয়েকবার হয়েছে এমন যে বসে খাচ্ছি, ফ্যামিলির সবার সাথে বসে একসাথে খাচ্ছি, ভাত খাচ্ছি, দুপুরের খাবার, তাও দিনের বেলা, সবাই এক জায়গায় বসে আছে, 4-5 জন মানুষ সবাই খাচ্ছে। হঠাৎ করে আমার আর কি, সাধারণত মানুষ বাসায় লুঙ্গি পরেই থাকে, লুঙ্গির কোচের ভিতরে, উপর থেকে, আমার বাসা ছাদের বাসা, উপরে ছাদ, হঠাৎ থেকে আউট অফ দ্য ব্লু আমার কোচের ভিতরে 2 হাত এক জায়গায় করলে যতটা পানি ধরবে এতটা পানি আমার লুঙ্গির কোচের উপরে পড়লো, একদম আউট অফ নোওয়্যার। উপরে ছাদের দিকে তাকাইলাম, সব শুকনা, বা আমার পেছনের দিকে জানলা ছিল, সামনের দিকে দেয়াল, সবাই বসে আছে, আমার সামনে পিছন দিকে না, ঠিক আমার একদম উপর থেকে সিলিং থেকে ছাদের ঘরে আমার এক দলা পানি আমার লুঙ্গির কোচে পড়লো। এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আর একবার কি হলো, আমি আমাদের বারান্দায় বসে আছি রাত্রিবেলায় অন্ধকারে, আমার আসলে স্মোকিং এর ব্যাড হ্যাবিট আছে, তো বসে বসে স্মোকিং করতেছি, হঠাৎ করে মানে একটা হাওয়া এমন যে আমাদের যদি এমন করে যদি ফু দেই, অবশ্যই একটা দমকা হওয়ার একটা ফুর ভিতরে পার্থক্য অবশ্যই আমরা করতে পারবো, তো এমন কে যেন একটা ফু দিল, প্রচন্ড ভয় পাইছি। আর একদিন কি হয়, মানে আমি মানে আমার যে খাটে শুই, তোষকটা মাঝে মাঝে বিছানার সাথে তোষক একটু ঝাড়াঝুড়ো দিতে হয় পরিষ্কার করার জন্য, তো আমি তোষক উঠাইছি, ঠিক আমার বালিশ যে বরাবর থাকে, বালিশের নিচে দেখি যে এক খাবলা চুল, মানে যে একদম ময়লা চুল, ওই যে অনেক ফকিরদের দেখা যায় না মাথায় যে চুলে জট বেঁধে যায়, অমন ধরনের চুল, এক খাবলা চুল
তো আমি একটা ভুল করেছিলাম, চুলটা আমি ওইখান থেকে নিয়ে ফেলাই দিয়েছিলাম, কিন্তু ওটা পানিতে ফেলে দেওয়া উচিত ছিল অথবা আগুনে পোড়া দেওয়া উচিত ছিল, আমি জাস্ট বাসার সামনে ফেলাই রাখছিলাম। তো এমন টুকটাক ঘটনা অহরহ আছে। এমন টুকটাক ঘটনার আসলে মানে কোনো লিমিটেশন নেই আমার লাইফে, আর আসলে সব মনে করে বলাও সম্ভব না, কারণ এটা মানে একদম আমার শুরু থেকে হয়ে আসছে, সবকিছু মনে রাখাও সম্ভব না। তো যাই হোক, আবারও যদি আমার কিছু মনে হয় যে আমার এমন কিছু মনে পড়ে যে না এটা তো আমি মিস করে গেছিলাম, তো হয়তো বা অন্য কোনো একদিন রেকর্ড করে পাঠাবো। আর আমার এই ঘটনাটা সিলেক্ট হোক বা না হোক, রাসেল ভাইকে আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনি আসলে এই ঘটনাটা আপনাকে আমার পাঠানো, আমার আসলে হেল্প দরকার। যদি আপনার এমন কেউ জানা থাকে যে যে এমন কোনো পার্সন যে আমাকে আসলেও হেল্প করতে পারে, তো প্লিজ আমাকে যোগাযোগ করায় দিবেন দয়া করে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।